যে কোনো কিছু একটা লিখি। ধরেন আমাদের এই চ্যাপ্টারের কোনো একটা অঙ্ক গিয়ে লাস্টে 7p4 দাঁড়ালো। তো আমরা 7p4 এইটুকু বুঝে এই পর্যন্ত নিয়ে আসলাম, যে কোনো অঙ্ক সেটা যে কোনো টাইপের হোক নিয়ে আসলাম। এরপরে আমাদের বাকি ক্যালকুলেশনটুকু করতে হবে। তো প্রিলির সাথে রিটেনের একটা ডিফারেন্স হচ্ছে, এটা অনেকে হয়তো জানে যারা পরীক্ষা দিয়েছে, কিন্তু নতুন যারা তারা হয়তো জানি না। প্রিলিতে যেমন ক্যালকুলেটর অ্যালাউড না, কিন্তু রিটেনে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড। কিন্তু তার মানে এই না যে আপনাকে সাইন্টিফিক ক্যালকুলেটর দেবে 7p4 ডিরেক্টলি বের করে ফেলবেন, ব্যাপারটা ওইরকম না। একেবারে সিম্পল মুদির দোকানে যে ক্যালকুলেটর থাকে ওই সিম্পল ক্যালকুলেটর ইউজ করতে দেয়, অর্থাৎ আপনি গুণ ভাগ যোগ বিয়োগ ওই কাজগুলো করতে পারবেন বা বর্গমূল। ঠিক আছে, তো এই প্রসেসটুকু জানতে হবে, তবে ক্যালকুলেটরের একটু হেল্প নিলে হবে। তো আমরা এটা করার আগে এনপিআরের অ্যাকচুয়াল ফর্মুলাটা কি, এনপিআরের অরিজিনাল ফর্মুলাটা আমরা জানি n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। সিমিলারলি n সিআরের সূত্র আছে, সেটা যখন সমাবেশ পড়াবো তখন সি ইউজ করব, আপাতত আমি শুধু পিতেই থাকি। ঠিক আছে, তো এই ফর্মুলা অনুসারে যদি এটাকে আমি ভাঙ্গি তাহলে কি দাঁড়াচ্ছে, 7 ফ্যাক্টরিয়াল বাই 7 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল। এরপর লাইনটা দাঁড়াবে 7 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল। তাহলে এটাকে আমি ভাঙতে পারি 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, আর ভাগ আছে 3 ফ্যাক্টরিয়াল। এরপর এটা এটা কাটা, তখন গিয়ে আমাদের এই জিনিসটা অ্যান্সার দাঁড়াবে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4। এটারও একটা মান আসবে, আমি পরে করছি সেটা। কিন্তু এই যে এই প্রসেসটুকু ক্যালকুলেশনের এই ফর্মুলা মেনটেন করে আপনাদের যে এই প্রসেসটুকু হয়, এক একটা অঙ্কে 9p2 7p4 একাধিকবার ইউজ করা লাগতে পারে। তো আপনাকে প্রত্যেকটা অঙ্কে এরকম পার্ট টু পার্ট ক্যালকুলেশন করে দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু এটা বিসিএস রিটেন পরীক্ষা, আপনারা যদি বিসিএস রিটেনের সিলেবাসটুকু পড়েন ম্যাথমেটিক্সের, যদিও রিটেনের সিলেবাসটুকু ইংলিশে দেয়া, আপনারা সিলেবাসের উপরে 5-6টা লাইন লেখা আছে, সেই লাইনটুকু যদি পড়েন তাহলে স্পষ্টত বুঝতে পারবেন যে কেন আপনাকে এই ক্যালকুলেশন করা জরুরি না। আপনি যদি এটার পরে ডিরেক্টলি সংখ্যা লিখতে পারেন এটার অ্যান্সারটা কত, তবু আপনাকে নাম্বার কাটবে না। এটা অনেকে হয়তো বা বলতে পারে যে ক্যালকুলেশন করে দিতে হবে। এটা বিভিন্ন ক্লাসে কোচিং সেন্টার বলুক বা বিভিন্ন টিচারের বলুক ক্যালকুলেশন করাই, কারণ ম্যাথে সবার দক্ষতা সমান থাকে না। সেই হিসাবে ক্যালকুলেশনটুকু দেখিয়ে দিলে যারা একটু দুর্বল তাদের জন্য ভালো হয়। কিন্তু আপনাকে এখান থেকে ডিরেক্টলি আপনি অ্যান্সারে নিতে পারবেন, এটাও লেখার দরকার নেই। যেমন এটার অ্যান্সারটা কত আমিও জানি না, একটু করি। 4 ইন্টু 5 হচ্ছে 20, 20-এর সাথে 6 গুণ দিলে হচ্ছে 120, 120-এর সাথে 7 গুণ দিলে 960। তার মানে এটা হচ্ছে আপনি এটার পরে এই কিছু না লিখে এটা লিখলেও চলবে। তাহলে আমাদের তো এটা আমরা সরাসরি লিখতে পারবো না, তাহলে এই পলিসিও অ্যাপ্লাই করতে হবে না। আপনারা যে কাজটা করবেন, এই ফর্মুলা মেনটেন না করে এই লাইনের পরে সরাসরি এই লাইনটা লিখে ফেলবেন। এটা রাফে লিখতে পারেন কিংবা খাতায়ও লিখতে পারেন, সমস্যা নাই, একটা লিখলে হবে। এখন এইখান থেকে কিভাবে আপনি এই লাইনটা সরাসরি লিখবেন এটা বলে দিই। এটা হয়তো অনেকে প্রিলিতে এই ট্রিক্সটুকু শিখেছেন, এটা ট্রিক্স না, অ্যাকচুয়ালি ওই বেসিক থেকেই দেখেন যে 3 ফ্যাক্টরিয়াল পর্যন্ত বাদ হয়ে যায়। আমার সাথে একটু খেয়াল করে দেখেন, যে কোনো পি সামথিং অর্থাৎ এনপি আর হলে আপনারা সর্বপ্রথম খেয়াল করবেন এই নিচে কি সংখ্যা আছে। ঠিক আছে, এই নিচে কি সংখ্যাটা আছে যত থাকবে ততটি সংখ্যা গুণ দিতে হবে, এটা মনে রাখবেন। নিচে যত থাকবে ততটি সংখ্যা গুণ দিতে হবে। তাহলে নিচে যেহেতু 4 আছে তার মানে আমাকে 4টি সংখ্যা গুণ দিতে হবে। তাহলে কোন 4টি সংখ্যা গুণ দিব, এই উপর থেকে শুরু হবে, গ্র্যাজুয়ালি কমবে। তাহলে 7 ইন্টু 6, 1 কমালে 5, 1 কমালে 4, এই হচ্ছে 4টা সংখ্যা পেলাম। এই হচ্ছে এটার আউটপুট, ডিরেক্টলি লিখতে পারবেন। আমি যদি সেম টু সেম ম্যাচিং করে ধরেন আরেকটা লিখলাম 9p3, তাহলে এটাকে কিভাবে লেখা যায় একটু দেখেন। আচ্ছা, 7 12 84, 840 একজন লিখেছেন, হ্যাঁ থ্যাংক ইউ। আমিও তো মুখস্থ লিখি নাই, ঠিক আছে। আমি আপনাদের বলি ম্যাক্সিমাম অঙ্ক আমি ইনস্ট্যান্ট লিখি, এই জন্য আমারও মুখস্থ থাকে না, আপনাদের মতে আমার ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে। তো 9p3 কীরকম হবে, একই রকম হবে। দেখেন নিচে যেহেতু 3 আছে তার মানে আমাকে গুণ দিতে হবে 3টা সংখ্যা। কয়টা সংখ্যা, 3টা।
কি কি উপর থেকে শুরু করবো, 9 1 কমাবো 8 1 কমাবো 7, তার মানে এটার গুণ হচ্ছে এটা। এরপরে এটুকু আমরা নর্মালি গুণ করতে পারবো, সেই গুণ করে আউটপুটটা লিখবো। তো এই রিটার্নে বিন্যাস সমাবেশে আমাদের দুই রকমের ভ্যালু আসবে। কখনো কখনো এরকম আসবে 7p4, অথবা আসতে পারে 6 ফ্যাক্টরিয়াল বা 4 ফ্যাক্টরিয়াল বা 5 ফ্যাক্টরিয়াল, এরকমভাবে ফ্যাক্টরিয়াল আকারে মান আসতে পারে। তো আপনাদের একটা কথা বলে দেই, সেটা হচ্ছে এই যে এই গুণগুলো কিন্তু মুখে মুখে করা লাগবে না। এটা কেন করা লাগবে না? কারণ আপনাকে রিটেনে ক্যালকুলেটর দিচ্ছে, আপনি এটা ডেভেলপ করতে পারলে বাকিটুকু আপনি ক্যালকুলেটর 9 ইন্টু 8 ইন্টু 7 দিয়ে করে ফেলবেন, কষ্ট করে মুখে করার দরকার নেই। ফ্যাক্টরিয়ালের ভ্যালুগুলো যদি 6 ফ্যাক্টরিয়াল পর্যন্ত মুখস্থ রাখতে পারেন ভালো, তবে রাখতে হবে 6 ফ্যাক্টরিয়াল রাখতে হবে, এই নিয়ে কোনো কথা নেই, কোনো ডাউট নেই। তবে 10 ফ্যাক্টরিয়াল পর্যন্ত মান মুখস্থ রাখতে পারলে ভালো হয়। এখন যদি বলেন যে স্যার মানগুলো লিখে দেন বা ভাইয়া মানগুলো লিখে দেন, সেটা আই থিঙ্ক লেখার প্রয়োজন নেই, আপনারা এটা যে কোনো জায়গায় পাবেন, বা ফ্যাক্টরিয়ালের বেসিক জানলে নিজেরাও জানেন। যেমন 8 ফ্যাক্টরিয়াল মানে কি, 1 থেকে 8 পর্যন্ত গুণ সিরিয়ালি, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এরকম 8 পর্যন্ত। ঠিক 20 ফ্যাক্টরিয়াল মানে কত, 1 থেকে 20 পর্যন্ত গুণ। তো এটা আপনারা নিজেরা ডেভেলপ করে 10 ফ্যাক্টরিয়াল পর্যন্ত একটা খাতায় লিখবেন, 6 ফ্যাক্টরিয়াল পর্যন্ত ম্যান্ডেটরি মুখস্থ রাখতেই হবে। এরপরে বেশি যদি লাগে তাহলে আপনাদের ক্যালকুলেশনে গুণ দিয়ে নেবেন, ক্যালকুলেটর তো আছে। ধরেন আপনি 6 ফ্যাক্টরিয়াল 720 মুখস্থ করলেন, এখন আপনার পরীক্ষায় কোনো কারণে চলে আসছে 7 ফ্যাক্টরিয়াল, তাহলে 7 ফ্যাক্টরিয়াল মানে কি 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 7, তাহলে 6 ফ্যাক্টরিয়াল যদি আপনি জানেন যে 720, তাহলে এটাকে 7 দিয়ে গুণ দিলে হয়। তো এই কাজগুলো আপনাদের একটু করতে করতে দক্ষতা চলে আসবে। আমার মূল কথাটা ছিল এই জিনিসটা বলে দেওয়া, তো আশা করি আপনারা পারবেন। তো আমি একটা লিখি, আপনারা সবাই ক্যালকুলেশন করে একটু কমেন্ট করেন দেখি। সহজে দিব, বেশি কঠিন দিব না। আপনারা একটু 8p4 এর ভ্যালুটা কত একটু কমেন্ট করেন বের করে, এরপরে আমি টাইপ 6 এ চলে যাব। 8p4 এর ভ্যালুটা সবাই একটু করেন, করে কমেন্ট করেন, একটু পার্টিসিপেট করেন, দেখি কি অবস্থা, আপনারা এইটুকু বুঝছেন কিনা, এই হচ্ছে আমাদের জানার কথা। আপনারা মেনশন করে দিতে পারেন, যাদের ক্লাসটা করার প্রয়োজন বলে আপনি মনে করেন ওইরকমভাবে মেনশন করে দিতে পারেন, ঠিক আছে। সানজিদা খান লিখেছে 1680, অলরেডি 3 জন কমেন্ট করেছে 1680, তার মানে এটার উত্তর 1680, ঠিক আছে। সবার যেহেতু ওকে, আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারেন, একদম যে ম্যানুয়ালি করতে হবে এরকম কোনো কথা না, এটা মোবাইল ক্যালকুলেটর হোক। তবে সবচেয়ে ভালো হয় যে জিনিসটা, আপনি যে ক্যালকুলেটরটা নিয়ে পরীক্ষায় যাবেন, ঠিক আছে, সেই ক্যালকুলেটরটা ব্যবহার করার। আপনি যতই ভাবেন যে ক্যালকুলেটর ব্যবহার পারেন, সব কিছু যন্ত্রের সাথে আমাদের অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে। যেমন ধরেন আপনি বাইক চালাতে পারেন, মনে করেন যে ব্যক্তি বাইক চালাতে পারে সে কিন্তু যে কোনো বাইক চালাতে পারবে, তার বেসিকটুকু জানা আছে। কিন্তু যে কোনো একটা থার্ড পার্সনের বাইক আমি যতটুকু কমফোর্টেবলি রান করতে পারবো, আমার নিজের বাইকটা কিন্তু আমার আরও স্মুথলি রান করতে পারবো, কারণ এটার সাথে আমার একটা অ্যাডজাস্টমেন্ট আছে। ঠিক সেম আপনি পরীক্ষার 2 দিন আগে একটা ক্যালকুলেটর কিনলেন বা কারো কাছ থেকে ক্যালকুলেটর ধার নিলেন, সেটা আপনি যদিও যোগবিয়োগ গুণভাগ, তবুও এখানে একটা ইউজটুর ব্যাপার আছে। এজন্য আমি বলবো যে আপনারা একটা সিম্পল ক্যালকুলেটর কিনে যতদিন ম্যাথ করবেন সেই ক্যালকুলেটর দিয়ে করেন, তাহলে আপনাদের ওই ক্যালকুলেটরের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসবে। তো ঠিক আছে, নুসাইবা রহমান জুহি আবার 5040 লিখেছেন, আপনারা হয়তো বা ক্যালকুলেশনটা ভুল হয়েছে। এই যে 4 মান হচ্ছে 4টি সংখ্যা গুণ দিতে হবে, তাহলে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5, এই যে 4টা সংখ্যা গুণ, তাহলে 5 6 30, 37 হচ্ছে 210, তাহলে 8 ইন্টু 210, তাহলে 1680, এটার অ্যান্সারটা হচ্ছে 1680। তো আশা করি ক্যালকুলেশন ওকে। এবার চলেন আমরা ম্যাথের মধ্যে যাই, ঠিক আছে। ক্যালকুলেটর ইউজ করতে দেয়, কি বলেন ভাই?
ভাই সিম্পল ক্যালকুলেটর ইউজ করতে দিবে, এখন মেন্টাল অ্যাবিলিটিতে দিবে না। আপনার কিন্তু ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি একদিনে পরীক্ষা হবে না, ঠিক আছে, এটা জেনে রাখবেন। মেন্টাল অ্যাবিলিটি এবং ম্যাথ আলাদা দিনে পরীক্ষা হবে। আপনার যেদিন ম্যাথ এদিন সিম্পল ক্যালকুলেটর ইউজ করতে দিবে। ওয়াসিম নবী সিয়াম আপনি কমেন্ট করেছেন, তো আপনি এটা একটু জেনে নিন ভালো করে, ঠিক আছে। তো চলেন আজকে আমরা ম্যাথ শুরু করি। আমাদের টাইপ 6 কি বলেছে? টাইপ 6 এ বলেছে কিছু সংখ্যক বস্তু বা বর্ণ স্থান স্থির থাকবে, এই প্যাটার্নে আমাদের বিন্যাস সমাবেশ করতে হবে। তো স্থির থাকবে, আমি শীট থেকে অঙ্ক নেই একটা অঙ্ক। প্রথম অঙ্কটা ওয়ার্ডটা হচ্ছে ডিরেক্টর। এখানে বলেছে কোনো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে ডিরেক্টর শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যাবে। তাহলে একটু খেয়াল করে দেখেন, আপনার বলেছে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করবে না। এটা স্বরবর্ণ হতে পারে, ব্যঞ্জনবর্ণ হতে পারে, কিংবা একটা লাইনে যদি কিছু সংখ্যক ব্যক্তি দিয়ে স্পেসিফিক ব্যক্তি মেনশন করে বলতে পারে। বিন্যাস সমাবেশে যেই প্যাটার্নই হোক, যাদেরকে বলবে যে স্থির থাকবে কিংবা এটার সমর্থক শব্দ বলতে পারে, স্থান পরিবর্তন করবে না। তাহলে স্থির থাকবে কিংবা স্থান পরিবর্তন করবে না যদি বলে, তাহলে তারা একেবারেই আউট অফ সিলেবাস, মনে রাখবেন। তাদেরকে আমাদের ক্যালকুলেশন আনতেই হবে না, টোটালি বাদ, ঠিক আছে। একটা জিনিসের বিন্যাস পেতে গেলে আপনাকে অবশ্যই কি করতে হবে? মুভমেন্ট করতে হবে। যেমন দুইটা জিনিস আপনি মনে করেন এবিসি, কথার কথা। এখন এবিসিকে কিন্তু আমরা 3 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজাতে পারি, অর্থাৎ 6 উপায়ে। 3টা বর্ণ উলট পালট করে সাজালে 3 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজাতে পারে। এখন কোনো কারণে যদি আপনার সি বলে যে স্থান পরিবর্তন করবে না, তার মানে কি সি এই থার্ড পজিশনে বসে থাকবে, তখন আপনি চাইলে এই সিকে এখানে রেখে বড় জোর এই দুইটা বিন্যাস তৈরি করতে পারবেন, অর্থাৎ এ বিটাকে ইন্টারচেঞ্জ করে, ঠিক আছে। তাহলে যে জিনিসটা স্থির থাকলো এটা কিন্তু বাদ হয়ে গেল, তাহলে বাকি দুইটাকে সাজালাম, তাহলে দুইটা সাজানো কত? 2 ফ্যাক্টরিয়াল। দেখেন 2 ফ্যাক্টরিয়াল মান কত? 2। এটা একটা সাজানো, এটা একটা সাজানো। অতএব ও যদি স্থির না থাকতো, অর্থাৎ এদের সাথে সাজতো, তখন হয়তো 3 ফ্যাক্টরিয়াল 6, কিন্তু স্থির আছে বিধায় এটা বাদ। তাহলে আমরা বাকি টুকুকে সাজালাম। তাহলে এ থেকে আমরা কি জানলাম? যে যদি কোনো ওয়াসিম নবী সিয়াম বলেছেন, সরি ভাই আমি প্রিলি মিন করেছিলাম, ভাই আমি প্রিলির ক্লাস নিচ্ছি না। যখন প্রিলির ক্লাস নিব তখন প্রিলির প্রেক্ষাপটে বলবো যে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। যেহেতু ক্লাসটা হচ্ছে রিটেনের, তাই ক্যালকুলেটর ইউজ করতে দেয়, আমাকে এটাই বলতে হবে যখন যেটা করা লাগে। তো এখন এখান থেকে আপনারা স্পষ্টত নিয়মটা জেনে রাখেন, যদি কোনো স্পেসিফিক ধরন যে জাতি বলুক স্থান পরিবর্তন করবে না, তারা বাদ। তাহলে ডিরেক্টর শব্দটাতে মোট বর্ণ আছে 1 2 3 4 5 6 7 8টি। কতটি আছে? 8টি। তাহলে এই 8টার মধ্যে আমাদের কিন্তু ভাওয়েল আছে 3টা, আর কনসোনেন্ট আছে কয়টা? 5টা। তাহলে এই 8টার মধ্যে 3টা হচ্ছে ভাওয়েল আর কনসোনেন্ট হচ্ছে কয়টা? 5টা। তাহলে এই স্বরবর্ণগুলো বলছে স্থান পরিবর্তন করবে না, তাহলে এরা একেবারেই বাদ। আপনি কাটবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এই জিনিসগুলো বাদ, আই বাদ, ই বাদ, ও বাদ, ঠিক আছে। এদের দিয়ে আমাদের কোনো আলটিমেটলি বিন্যাস পাবো না। এই কয়টাকে বাদ দিয়ে বাকিটুকুকে বিন্যাস করব। তাহলে 3টা স্বরবর্ণ যদি বাদ চলে যায়, তাহলে ব্যঞ্জনবর্ণ থাকছে কয়টা? 5টা। 5টাকে সাজানো যাবে 5 ফ্যাক্টরিয়াল উপায়ে, কিন্তু তার মধ্যে 2টি আর আছে, এই জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। তাহলে 5 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 120 আর 2 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 2, অতএব অ্যান্সারটা হচ্ছে 60। এই হচ্ছে আমাদের অ্যান্সার। একজন কমেন্ট করেছিলেন 120, কিন্তু 120 নয়, অ্যান্সারটা হচ্ছে 60। কারণ 2টি আর আছে, সমজাতীয় যা থাকবে, এক জাতীয় যা থাকবে তা দিয়ে ভাগ করে দিতে হয়। এটা লাস্ট ডে পড়ানো হয়েছে, এই জন্য হয়তো আপনি 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করেন নাই, তাই আপনার অ্যান্সারটা 120 চলে আসছে। বিন্যাস সমাবেশের এটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা, এখানে মুহূর্তের মধ্যে অঙ্কটা ভুল হয়ে যেতে পারে। এই জন্য কনসেপ্টটুকু ক্লিয়ার করার চেষ্টা করবেন। আমি ধীরে ধীরে পড়াচ্ছি একেবারে বেসিক থেকে, ঠিক আছে। অযথা কোনো অঙ্ক কঠিন এই টাইপের কোনো অঙ্ক পড়ার কোনো প্রয়োজন নাই। বিন্যাস সমাবেশ থেকে প্রশ্ন খুবই সহজ হয়, সিম্পল প্যাটার্নের কোশ্চেন আসে, অতএব আমাদের ওইটুকু প্র্যাকটিস করলেই আমরা পরীক্ষার নম্বরটা পাবো।
আমাদের আগেই বলে আমাদের বিন্যাস সমাবেশে খুব এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই, আমাদের আলটিমেট টার্গেট কি পরীক্ষার নম্বর কালেক্ট করা। মামুন সিদ্দিক লিখেছেন যে বাংলায় কিছু লেখা লাগবে না। হ্যাঁ ভাইয়া, লেখা লাগবে। আমি আশা করি যে আপনাদের কাছে যে কোনো হোক একটা বই থাকে, ঠিক আছে? আপনারা যেহেতু রিটেনের প্রস্তুতি নেবেন, আপনার কাছে যে কোনো একটা বই থাকবে, সেই বইয়ে এই টাইপের অঙ্ক আপনি দেখবেন পাবেন। কিন্তু বিন্যাস সমাবেশের ব্যাপারটা হচ্ছে বইয়ের অঙ্কগুলো বোঝা যায় না আপনি যদি কনসেপ্টটা ক্লিয়ার না হয়। এই জন্য আমি টার্গেট করেছি শুধু আপনাদের অঙ্কগুলো বুঝিয়ে দেব। আমি সরাসরি কন্টেন্টে ভাষা দিচ্ছি না। এরপরও যদি আপনাদের ডিমান্ড থাকে যে ভাইয়া আপনার সলিউশনগুলো যদি একদম পুরো রিটেন প্যাটার্নে দিতেন তাহলে ভালো হয়, সেক্ষেত্রে আমার একটু কষ্ট হলেও আমি সেটা দিতে পারবো যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে, ক্লাসে পার্টিসিপেশন যদি থাকে বা ওইরকম দরকার পড়লে দেবো। ভাষা লিখতে হবে, এটা যেমন আপনি সুন্দর করে ভাষাগুলো লিখবেন যে ডিরেক্টর শব্দটিতে মোট 8টি বর্ণ আছে। আমি একটা বলে দিই তাহলে বুঝতে পারবেন। মোট 8টি বর্ণ আছে, তার মধ্যে 3টি স্বরবর্ণ এবং 5টি ব্যঞ্জনবর্ণ। যেহেতু স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করবে না, তাই তাদেরকে বাদ রেখে বাকি 5টি বর্ণকে সাজালে নির্ণয় বিন্যাস পাওয়া যাবে। অতএব নির্ণয় বিন্যাস সংখ্যা 5 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল আপনি লিখে দিতে পারেন। ভাষাটা আপনি নিজের মতো করে গুছিয়ে লিখতে পারেন, ঠিক আছে? আপনার যদি কন্টেন্ট ঠিক থাকে ভাষার জন্য অঙ্ক কাটবে না। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। তো সবাই ক্লিয়ার কিনা বলেন, এরপর আমি এটারই সেকেন্ড অঙ্কটাতে যাব। তো এটা সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন। একটু কমেন্ট করেন, আমি ইন দ্য মিন টাইম পরের অঙ্কটা দেখি। ওকে, থ্যাংক ইউ বুঝতে পারার জন্য। তো পরের কোশ্চেনটা হচ্ছে পারমুটেশন, ঠিক আছে? তো পারমুটেশন শব্দটির স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে কত রকমে পুনরায় সাজানো যায়? তাহলে কোশ্চেনটা কি? পারমুটেশন শব্দটির স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে কত রকমে পুনরায় সাজানো যায়? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা বিভিন্ন বইয়ে আছে, এটা প্রিলিতেও কমন, রিটেনের জন্যও কমন, ঠিক আছে? তো এখানে আগের অঙ্কের সাথে অল্প একটু পার্থক্য, সেটা হচ্ছে পুনরায় কথাটা, যে কত রকমে পুনরায় সাজানো যায়, ঠিক আছে? মামুন সিদ্দিক লিখেছেন যে ভাই রিটেন প্যাটার্নে দিলে সবচেয়ে ভালো হয়, কারণ প্রিলিমিনারি স্টাইলে আমরা অনেকেই পারি। ঠিক আছে, আপনার কথাটা ঠিক আছে। তো রিটেন প্যাটার্নে আমি এক কাজ করতে পারবো, আপনাদের কন্টেন্ট দিয়ে দিতে পারবো। সব যদি বোর্ডে লিখতে যাই তাহলে জানেন যে আপনারা 1.5 ঘন্টার একটা ক্লাসে বড়জোর 10টা অঙ্ক করা সম্ভব। 10টা অঙ্ক মানে কি, বড়জোর 2টা বা 3টা টাইপ, তখন এক বিন্যাসেরই ক্লাস চলে যাবে 8টা থেকে 10টা, ঠিক আছে? তো আপনাদের যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ভাষাটা কীরকম হয়। তাহলে আপনাদের কাছে যদি কন্টেন্টটা থাকে যে একদম ল্যাঙ্গুয়েজটা কীরকম হয়, আমি প্রতিটা প্যাটার্নের মানে প্রতিটা টাইপের একটা করে অঙ্ক ভাষা দিয়ে দিব, ঠিক আছে? আপনাদের প্রতিটা প্যাটার্নের একটা করে অঙ্ক আমি ভাষা দিয়ে দিব যেন আপনারা ফলো করতে পারেন। একটা টাইপে অনেকগুলো অঙ্ক আছে, তো তো একটা অঙ্কের ভাষা পেলেই কিন্তু আপনারা অঙ্কটা করতে পারবেন, ঠিক আছে? তো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এখানে টাইপ 6-এ 2টা অঙ্ক আছে। আমি ম্যাক্সিমাম এই কাজটা করেছি, যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো ল্যাঙ্গুয়েজটা দিয়েছি, যতটুকু আপনাদের শিট প্রোভাইড করেছি। তো সেখানে দেখবেন 2 নম্বর অঙ্কটাতে আপনার ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে, কথাটা বুঝছেন? এটুকু লিখলে এনাফ। বিন্যাস সমাবেশের অঙ্ক কিন্তু আপনাদের কি হয়, 2.5 মার্কের কোশ্চেন আসে। এখন পর্যন্ত বিসিএস এর যতগুলো রিটেনে কোশ্চেন এসেছে 2.5 মার্কের কোশ্চেন এসেছে। তার মানে এই 2.5 মার্কের জন্য আপনাকে কিন্তু ওই পেজ বেশি ভরতে হবে না। আর এইটুকু শিওর থাকেন যে আমি অভিজ্ঞতা থেকে বলছি যে আপনাদের ম্যাথমেটিক্সে এত বেশি লিখতে হয় না। ম্যাথমেটিক্সে এমনও অনেক স্টুডেন্ট আছে
50-এ 50 পেয়েছে, কিন্তু কোনো লুজ পেপার নেয় নেই রিটেনে। আবার এমনও দেখবেন যে লুজ পেপার 3-4টা নিয়েছে, কিন্তু ম্যাথমেটিক্সে 30ও পাই নাই। তার মানে এটা না যে খালি ইচ্ছা মতো লিখলেই যে নাম্বার পাবেন, যেটা সবাই বলে যে বাংলাদেশ বিষয়াবলী কিংবা আন্তর্জাতিক বিষয়াবলী আপনাকে অনেক বেশি লিখতে হবে। ম্যাথ কিন্তু সেরকম না, আপনি একেবারে টু দ্য পয়েন্ট অ্যান্সার করে আপনি 50 আউট অফ 50 পেতে পারেন। ঠিক আছে, তো আপনাদের রিটেনার ফরম্যাটের যে রিকোয়ারমেন্টটা আমি একটু চেষ্টা করব আরও প্রোভাইড করার জন্য। ঠিক আছে, তো আসেন অঙ্কটা করি। এই যে অঙ্কটা এখানে দেওয়া আছে, পারমুটেশন শব্দটির স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে। তাহলে আগে শুরুতে কাউন্ট করতে হবে কতটি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এটা হচ্ছে এখানে 11টি বর্ণ আছে, তার মধ্যে 2টা ডিভাইডেশন, 5টি হচ্ছে ভাওয়েল, 6টা হচ্ছে কনসোনেন্ট। তাহলে যেহেতু স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন করবে না, তাহলে এরা একেবারেই বাদ। তাহলে এরা একেবারেই যদি বাদ যায়, তাহলে স্বরবর্ণ 5টা বাদ, তাহলে থাকবে কি 6টা ব্যঞ্জনবর্ণ। তাহলে এই 6টাকে সাজাবো কত রকমে, 6 ফ্যাক্টরিয়াল উপায়ে। এখন এখানে কোনো কিছু রিপিট আছে কিনা, এখানে একটা জিনিসের রিপিট আছে, এই টি এবং এই টি, অর্থাৎ 2টি টি আছে। এই 2টি টি এর জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে। তাহলে 6 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 720 আর 2 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 2। এটা ক্যালকুলেট করলে 360 আসে। আপনাকে যদি জেনারেলি প্রশ্নটি করতো যে কত রকমের সাজানো যায়, তখন অ্যান্সারটা হতো 360। কিন্তু আপনাকে বলেছে কত রকমের পুনরায় সাজানো যায়। এই পুনরায় শব্দটাই হচ্ছে আমাদের এখন ফ্যাক্ট। আমরা কি বুঝবো, এটা অনেক ক্ষেত্রে আপনাদের অনেক ভুল পড়ানো হয়। সেটা হচ্ছে কোথাও দেখবেন যে বলা থাকে যে পুনর্বিন্যাস বললে 1 মাইনাস করতে হয়। পুনর্বিন্যাস বা পুনরায় বিন্যাস একই কথা, বলে যে 1 মাইনাস করতে হয়, কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। এটা কখনো 1 মাইনাস হতেও পারে, নাও হতে পারে। আমাদের এই অঙ্কে মাইনাস হবে, কিন্তু আমি আজকে আপনাদের আরেকটা অঙ্ক করাবো পরবর্তীতে আরেকটা টাইপে, সেখানে দেখাবো যে পুনর্বিন্যাস বলেছে কিন্তু 1 মাইনাস হয়নি। তো তখন আপনাদের পুরো ডিফারেন্সটা ক্লিয়ার করে দেব। এখন আপাতত জেনে রাখুন, পুনরায় বিন্যাস বলতে বোঝাই হচ্ছে যে বিন্যাসটা বর্তমানে আছে সেই বিন্যাসটা বাদ দিয়ে আরো কত রকমের সাজানো যায়। তাহলে পারমুটেশন শব্দগুলোর স্বরবর্ণগুলোর এই পজিশনগুলোতে দেখেন, স্বরবর্ণগুলোর পজিশন কি, 2nd 5th পারমুটে, আচ্ছা হ্যাঁ, 2nd 5th 7th, তারপর হচ্ছে 9th 10th। এই যে পজিশনগুলো, স্বরবর্ণগুলোকে এই পজিশনে রেখে আমাদের মোট 360টা বিন্যাস করা পসিবল। কিন্তু পারমুটেশন নিজেই তো একটা এরকম বিন্যাস আছে এরকমে। তাহলে আপনাকে যেহেতু বলছে এটা বাদ দিয়ে আপনি আর কত রকমের সাজাতে পারবেন, তাহলে আপনি টোটাল সাজাতে পারবেন 360। যেহেতু পারমুটেশন অলরেডি একটা বিন্যাস আছে, এই জন্য আপনাকে মোট অ্যান্সারটা হবে এই অঙ্কটার 359। ঠিক আছে, তো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু আমি কমেন্টে জানতে চাই। ঠিক আছে, এটা অ্যাডমিশনে অনেকে প্যাচ লাগিয়ে ফেলে, আপনাদের বিসিএসে কতটুকু জানেন জানি না। এই অঙ্কটা ক্লিয়ার কিনা যে পুনরায় বিন্যাস বললে আপনার কি হবে, এটা ক্লিয়ার কিনা। আমি কোরিলেট করে পড়াই। এই টাইপটা তো আমাদের শেষ, টাইপ 6 কমপ্লিট। আমি টাইপ 7 টাইপ 8 আসছি, একটু পরে পড়াবো। আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আমি এখন টাইপ 9 থেকে একটা অঙ্ক নেব, যেটা 36তম বিসিএসে এসেছিল রিটেনে। ঠিক আছে, আপনাদের যাদের হাতে শিট আছে টাইপ 9-এর 6 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, আমি সেটা এখন পড়াবো। টাইপ 9-এর কোয়েশ্চেন 6, টাইপ 9-এর কোয়েশ্চেন 6, কারেজ। আপনাকে বলেছে এই কারেজ শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস তৈরি করতে পারবেন যেন প্রত্যেকটা বিন্যাসে প্রথমে একটা স্বরবর্ণ থাকে। এটা 36 বিসিএস এর কোয়েশ্চেন। তো চলেন
করি, দেখেন বিসিএস কোয়েশনগুলো মোটামুটি সহজ হয়, কনসেপ্ট জানা থাকলে আপনি পারবেন। তাহলে কন্ডিশনটা কি, আপনাকে কারেজ শব্দটির সবগুলো বর্ণ নিয়ে সাজাবেন। দ্যাট মিনস এখানে বর্ণ আছে 60টি, আপনি 60টা নিয়ে কাজ করবেন, কিন্তু কথা হচ্ছে আপনি এমনভাবে বিন্যাস ক্রিয়েট করবেন যেন প্রথমে একটা স্বরবর্ণ থাকে। ক্লিয়ার? ওকে, তাহলে আসেন আমি 7টা বক্স ক্রিয়েট করি আপনাদের বোঝানোর জন্য। পরীক্ষা কিন্তু বক্স লাগবে না, আপনাদের রিটেনের ভাষাটা কীরকম হবে সম্পূর্ণটা আমি এখানে দিয়েছি, যে ল্যাঙ্গুয়েজটা কীরকম লিখবেন। ঠিক আছে, সেখানে দেখেন আমি কোনো বক্স দিই নাই, তার মানে আপনাকে বক্স দিতে হবে না, জাস্ট বোঝানোর জন্য আমি বক্স ক্রিয়েট করলাম 1 2 3 4 5 6 7টি, কারণ এখানে 7টি লেটার আছে। আপনাকে এই 7টা বক্সের মধ্যে একটা হচ্ছে কন্ডিশনাল বক্স, অর্থাৎ এই বক্সটাকে ক্রিয়েট করে আপনাকে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। ওই বক্সটা কোনটা? ফার্স্ট বক্স। কেন? আপনাকে বলেছে প্রথমে একটি স্বরবর্ণ রাখতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই শব্দটাতে 7টা বর্ণর ডিভাইডেশনটা কি? 4টা ভাওয়েল 3টা কনসোনেন্ট। এই প্যাটার্নে সেই শব্দটা আছে। ঠিক আছে, আপনার যে কোনো কোয়েশ্চেন হলে যে এই আমি দেখবেন যে প্রত্যেকটা অঙ্কে গত দিন এবং আজকে এই কাজটা করে নিচ্ছি, যতটি বর্ণ আছে সেটা লিখে 2টা সাইড করে নিচ্ছি। আপনারা যদি এই কাজটা করে নেন একটু রাফে কোথাও কোনায় বা যে কোনো জায়গায়, তাহলে আপনাদের ম্যাথটা কখনো ভুল হওয়ার পসিবিলিটি থাকে না। অথবা আপনি যদি ডিরেক্টলি এখানে কাউন্ট করেন তখন দেখবেন আপনার কাউন্ট ডাউনে একটু সিলি মিস্টেক ভুল হয়ে যেতে পারে, কিন্তু এটা করে নেবেন। ঠিক আছে, তাহলে এই ঘরটায় কে বসবে? এই ঘরটায় বসবে মাস্ট স্বরবর্ণ, কিন্তু স্বরবর্ণ আছে কয়জন? 4টা। তার মানে এই ঘরের জন্য ক্যান্ডিডেট হচ্ছে 4টি। আমি 4টির থেকে যে কোনো একটাকে এই ঘরে মাস্ট, সরি ভিডিওটা মনে আটকে গিয়েছিল, তাই আমি আবারও রিপিট করছি। এই যে এই ঘরটাই হচ্ছে আমাদের কন্ডিশন, স্বরবর্ণ বসাতে হবে। তাহলে স্বরবর্ণ আছে কয়টা? 4টা। 4টা স্বরবর্ণের যে কোনো একটাকে নিয়ে এই ঘরটা সাজানো যাবে 4p1 NPR ফর্মুলা। তাহলে NPR এর এই n এর মান হচ্ছে 4, আর এর মান হচ্ছে 1। কেন? কারণ আপনাদের গতদিন পড়েছি n হচ্ছে স্টক, তাহলে এই ঘরের জন্য n স্টক কত? 4। এটা কিন্তু ভাববেন না যে আমাদের n হচ্ছে 7, কারণ কারেজে টোটাল বর্ণ আছে কয়টা? 7টা, কিন্তু না, আপনার এই ঘরের জন্য আপনার n এর মান হচ্ছে 4, কারণ 4টি স্বরবর্ণের যে কোনো একটা নিতে হবে, আর হচ্ছে 1, কারণ আপনার ঘর হচ্ছে একটা অপশন। তাহলে আপনি যখন এই ঘরটা ফিল আপ করে ফেলবেন, বাকি 6টা ঘরে কিন্তু কোনো কন্ডিশন দেয়নি। এখন আপনি এখানে কিন্তু 4টা স্বরবর্ণে চলে যাবে না, যে কোনো একটা যাবে। মনে করেন আপনি এখানে ও বসালেন, তাহলে একটা স্বরবর্ণ চলে যাওয়ার পরে আরও যে বাকি 3টা স্বরবর্ণ বাকি রয়ে গেছে আর 3টা কনসোনেন্ট, তাহলে মিলে বর্ণ থাকলো কয়টা? 6টা। ওই 6টা বর্ণকে এই 6টা ঘরে সাজানো যাবে 6 ফ্যাক্টরিয়াল রূপে। তাহলে এইটুকু আর এইটুকু মিলে তো আমাদের একটা বিন্যাস, এই জন্য এটা হচ্ছে গুণ দিতে হবে। এটাও ইনকমপ্লিট, এটাও ইনকমপ্লিট, টোটালটা মিলে হচ্ছে কমপ্লিট। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। এটা আপনারা করতে পারবেন। 4p1 হচ্ছে 4 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল হচ্ছে 720, তার মানে এটা 2880 হচ্ছে অ্যান্সার। তাহলে এই হচ্ছে আমাদের এই 36তম বিসিএসের কোয়েশ্চেনটা। আমি এটার সাথে রিলেট করব পারমুটেশনটা একটু পরে। আগে এটা বুঝছেন কেন একটু কমেন্ট করেন। মিজানুর রহমান কমেন্ট করেছেন 4 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তবে ডিরেক্টলি 4 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল দিলে আপনার নম্বরটা রিটেনে যেহেতু একটু মাইনাস হয়ে যেতে পারে। এটা 4p1 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল দেবেন, বুঝছেন? 4p1 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল। সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করেন। পার্টিসিপেন্ট যদিও আজকে কম, সমস্যা নেই, কিন্তু যতজন ক্লাস করবেন ততজন ঠিক বুঝছেন কিনা এটা হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে, আমার ক্লাসে যদি 10 জন পার্টিসিপেন্ট থাকে, 10 জনকে আমি বোঝাতে পারলে আমি নিজেকে সার্থক ভাববো। ঠিক আছে, তো বাকিরা হয়তো বা বিন্যাস সমাবেশ পারে, অথবা এখনও সিরিয়াস না পড়াশোনার জন্য। একটা সময় যখন রিটেন প্রিপারেশন শুরু করবে, তো তখন দেখবেন হাউতাস করবে ম্যাথ নিয়ে। ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট, মাত্র 50 মার্ক। এটা অনেকে কম্পেয়ার করে বলে ইংরেজিতে একটা রচনাতেই 50।
তাহলে ম্যাথের উপর যে ইফোর্টটুকু দিবেন তার যদি 10 ভাগের 1 ভাগ দেন তাহলে ইংলিশের রচনা কমন ফেলা যায়। ওকে, কথাটা ঠিক আছে, কিন্তু ইংলিশের একটা রচনা কমন ফেলে খুব ভালো লিখলে আপনি কত পাবেন, আর ম্যাথে কিন্তু 50 পাওয়া যায়। আবার আপনি ম্যাথ করলেন না, ইংলিশ রচনাতে ইফোর্ট দিলেন, কিন্তু আরেকজন ইংলিশ রচনা যে ইফোর্ট দিল না তার থেকে আপনি ডিফারেন্স ক্রিয়েট করতে পারবেন কত? কিন্তু ম্যাথ দিয়ে কিন্তু অনেকটা ডিফারেন্স ক্রিয়েট করা যায়। সো ম্যাথের 50 মার্ক কম হতে পারে, কিন্তু এটা কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর। এটা যারা এক্সপিরিয়েন্সড ক্যাডার হয়েছেন যারা, তাদের কাছ থেকে যদি শুনেন তাহলে অবশ্যই ম্যাথের ইম্পর্টেন্স বুঝতে পারবেন। তো যারা এখন থেকে সিরিয়াস আছেন তো তাদের আমি বলি যে ম্যাথটা কিছু কিছু সাবজেক্ট আছে আপনি দ্রুত কাভার করতে পারবেন রিটেনের প্রস্তুতিতে, কিন্তু কিছু সাবজেক্ট আছে আপনাকে পরবর্তীতে এত সময় পাবেন না, যেমন ম্যাথ। মার্ক 50 কিন্তু সিলেবাসটা হিউজ, এর জন্য আপনাকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে। তো যারা আছেন তাদের অবশ্যই আমি বলি ধন্যবাদ, আপনারা থাকবেন আশা করি। মনীষা ঈশা লিখেছেন বাকিরা পরে দেখে নেই ভাইয়া, আপনারা আগের পোস্টে লাইক দেখলেই বোঝা যায়। অবশ্য লাইক কত আমি খেয়াল করি নাই। ঠিক আছে, মৌসুমী রহমান বলেছেন প্লিজ অ্যাগেন বলেন ভাইয়া। আবার বিজয় কুমারও বলেছেন অ্যাগেন, দ্যাট মিনস আমাকে অঙ্কটা আবার বলতে হবে। ওকে, সমস্যা নাই, বলি। দেখেন আগে শব্দটা অ্যানালাইসিস করবেন। কারেজ শব্দটাতে টোটাল বর্ণ আছে 7টি। 7টা বর্ণের মধ্যে 3টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ আর 4টা হচ্ছে স্বরবর্ণ। আশা করি এটা সবাই বুঝছেন। এখন আপনাকে বলেছে এই শব্দের সবগুলো বর্ণকে, অর্থাৎ এই 7টা বর্ণকে 7টা ঘরে আপনি এমনভাবে সাজাবেন, কিন্তু প্রত্যেক ঘরে মানে প্রত্যেক বিন্যাসে মাস্ট শুরু করতে হবে কি দিয়ে? স্বরবর্ণ দিয়ে। অর্থাৎ শুরু করতে হবে স্বরবর্ণ দিয়ে। তাহলে আমার এই ঘর ফিল আপের অপশন কি? এই যে হয় এখানে ও নিব, ও অথবা ইউ অথবা এ অথবা ই। খেয়াল করেন এই ঘরটায় এই 4টার যে কোনো একটা নেওয়া যাবে। এখানে কোনোদিন সি আসতে পারবে না, জি আসতে পারবে না, কিংবা আর আসতে পারবে না। তাহলে আমার এই ঘর ফিল আপের অপশন কয়টা? 4টা। তাহলে এন এর মান 4। তাহলে ঘর কয়টা? একটা। তাহলে আর এর মান হচ্ছে 1। তাহলে এই ঘরটা পূর্ণ করার উপায় কত? 4p1। এইটা ফিল আপ হওয়ার পরে আমার তো আরো 6টা ঘর ফিল আপ করতে হবে। তাহলে আপনি কি এই ঘরের জন্য ওরা কারাকারি করছে, বাকি 6 ঘরকে আপনি 3টা ব্যঞ্জনবর্ণ দিয়ে বাদশার মতো সাজাবেন? না, ওই ঘরগুলোতেও স্বরবর্ণ আসবে। কারা আসবে? এইখানে যে চাপাচাপি করে বসতে পারেন, মনে করেন যে আপনি ওকে বসালেন, তাহলে ও যখন এখানে চলে যাবে তখন ওরা তখন চলে যাবে কোথাও? অন্যান্য ঘরের জন্য। তাহলে এই 3টা আর ব্যঞ্জনবর্ণ 3টা, তাহলে আমার বর্ণ বাকি থাকে 6টা। তাহলে ওই 6টা বর্ণকে 6টা ঘরে সাজানো যাবে 6 ফ্যাক্টরিয়াল উপায়ে। তাহলে এই 6 ফ্যাক্টরিয়াল আর 4p1 আমাদের ক্যালকুলেশন করলে 2880 আসে। তো এখন ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন। এবার বুঝতে পেরেছেন কিনা আপনারা একটু কমেন্ট করেন। সবার জন্য ক্লিয়ার? ওকে, আমি এখন একটা প্রশ্ন করব, ঠিক আছে? এটা মুখে মুখে করব এই অঙ্কটাকে ঘিরেই। আপনারা সবাই উত্তরটা কমেন্ট করবেন, ঠিক আছে? একবারে সবাই কমেন্ট করবেন। আমি একটা ডাটা দেখতে চাই যে আপনারা কতটুকু বুঝতে পারেন অঙ্ক। একবার সিম্পল, খুব স্পষ্টত শুনবেন, আমি বলছি। কারেজ শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কত রকমের পুনরায় বিন্যাস করা যায় যেন প্রত্যেকটা বিন্যাসের শুরুতে একটি স্বরবর্ণ থাকে? আবার বলছি, কারেজ শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কত রকমে পুনরায় বিন্যাস করা যায় যেন প্রত্যেকটা বিন্যাসে শুরুতে একটি স্বরবর্ণ থাকে? ঠিক আছে, এটার একটু কমেন্ট করেন।
ফার্স্ট কমেন্ট এসেছে সানজিদা খান থেকে 2879, শামস আরেফিন 2880, আশিস দাস 2879, তারপর মেহেদাদ উৎসব 2880, আবার মামুন সিদ্দিক 2879। এরা 1:1 চলে আসতেছে, মানে একটা 2879 কমেন্ট আসতেছে আর একটা 2880 কমেন্ট আসতেছে। সুব্রত পাল 1440 অন্য কমেন্ট, মনীষা ঈশা 2879, আবার সানজিদা খান 2880 কারেক্ট। সানজিদা খান যতটুকু মনে পড়ে আমার মনে হয় ও আমার স্টুডেন্ট মনে হয়, তো সেক্ষেত্রে আমি তুমি বলি, তুমি তো প্রথমে বলেছো 2879, এখন তো 2880, তো দুইটা এরকম কনফিউজড হলে হবে না। এটার অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এটাই। দেখেন এখানে পুনরায় বিন্যাস বা পুনর্বিন্যাস বলেছে, কিন্তু 1 মাইনাস হয় নাই। কিন্তু একটু আগে যে অঙ্কটা করেছি পারমুটেশন, সেখানে কিন্তু 1 মাইনাস হয়েছিল। তো এখান থেকে আমরা কি ডিসিশনে পৌঁছালাম, যে পরীক্ষায় যদি কোনো স্পেসিফিক ক্ষেত্রে পুনর্বিন্যাস বলে, তাহলে পুনর্বিন্যাস বললেই কিন্তু 1 মাইনাস হবে না, এক্ষেত্রে -1 হতেও পারে, নাও হতে পারে। তাহলে কখন হবে কখন হবে না, আসেন একটু বুঝি। আমরা প্রত্যেকটা অঙ্ক, যে কোনো অঙ্ক আসুক, বিন্যাস সমাবেশের কোনো একটা অঙ্ক কেন, বিন্যাস সমাবেশ কেন, আপনাদের যে কোনো চ্যাপ্টারের কোনো অঙ্ক যদি আসে, আমরা যখন অঙ্কটা সমাধান করি একটা কন্ডিশন মেনটেন করে একটা পলিসি ডেভেলপ করি না, সেই পলিসিতে অঙ্কটা তো করি। তো আমাদের বিন্যাসেও যে আমাদের উত্তরটা বের করব, এই উত্তরটা তো একটা শর্ত সাপেক্ষে এসেছে। কি শর্ত সাপেক্ষে? স্বরবর্ণ দিয়ে শুরু করে। তা আমরা যে শর্ত নিয়ে কাজ করব, প্রশ্নের শব্দটা যদি একই শর্তে পড়ে, তাহলে কিন্তু আমাদের 1 মাইনাস হবে। আর প্রশ্নের শব্দটা যদি কন্ডিশনে না পড়ে, তাহলে কিন্তু 1 মাইনাস হবে না। ঠিক আছে, আমার মনে হয় যে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার না। আমি বোর্ডের সব কিছু রেখে আমি একটা কাজ করতেছি, এটার উত্তরটা তো এরকম ছিল, এটা আমি উত্তরটা রাখি জাস্ট, আমি আরেকটা অঙ্ক করি এই যে এখানে। ঠিক আছে, হুবহু সেম অঙ্ক। এই যে খেয়াল করেন, আপনাকে প্রশ্ন করা হলো আইটেম। আইটেম শব্দটিকে কত রকমের পুনরায় সাজানো যায় যেন প্রত্যেকটা বিন্যাসে শুরুতে স্বরবর্ণ থাকে। তাহলে কিভাবে করা যায় একটু দেখেন আগে। এই যে আইটেমে আপনাদের 4টা লেটার, তাহলে 4টা বক্স, তাহলে এই 4 কিন্তু ডিভাইডেশন কি, 2 ভাওয়েল 2 কনসোনেন্ট। তাহলে এই ঘরটাতে আমাদের অবশ্যই ভাওয়েল বসাতে হবে। তাহলে ভাওয়েল আছে কয়টা? 2টা, আই আর হচ্ছে কি ই। তাহলে এই ঘরটা সাজানো যাবে 2p1 উপে। এটা সাজানোর পরে আমাদের বাকি ঘর থাকে 3টা, 3 ফ্যাক্টরিয়াল উপে। তাহলে অ্যান্সারটা কি 2 × 3 ফ্যাক্টরিয়াল 6, তার মানে হচ্ছে 12। তাহলে স্বরবর্ণ শুরু দিয়ে আমাদের টোটাল 12 রকমের সাজানো যাবে, কিন্তু আপনাকে বলেছে কত রকমের পুনরায় সাজানো যাবে। এই জন্য অ্যান্সারটা হবে 11, 12 - 1 11। কারণ কি, এই যে আইটেম শব্দ, এই আইটেম শব্দটা নিজেই একটা স্বরবর্ণ দিয়ে শুরুর শব্দ। অর্থাৎ আমি যে কন্ডিশনে অঙ্কটা করলাম, প্রশ্নের শব্দটা একই কন্ডিশনে পড়ে গেল, অর্থাৎ কন্ডিশনের সাথে শব্দ ম্যাচ করে গেছে, এই জন্য 1 মাইনাস হয়েছে। কিন্তু আমি যে কারেজ করেছি স্বরবর্ণ শুরু দিয়ে 2880, কিন্তু কারেজ কিন্তু স্বরবর্ণ শুরুতে না, অর্থাৎ কন্ডিশনের সাথে শব্দ ম্যাচ করে নাই, এই জন্য এটার অ্যান্সার 2880 হবে, 1 মাইনাস হবে না। কিন্তু এই আইটেমের বেলায় 1 মাইনাস হবে। একই অঙ্ক আপনাদের গোলক ধাঁধায় ফেলে অনেককে ভুল করে ফেলতে পারে। ঠিক আছে, এখন এই ওভারঅল প্রেজেন্টেশনটা বুঝছেন কিনা, এতটুকু যতটুকু করেছি ততটুকু বুঝছেন কিনা একটু কমেন্ট করেন, ফিডব্যাক দেখতে চাই। অর্থাৎ এই পুনর্বিন্যাসের প্যাচ এটা অন্য ক্যাটাগরিতে যদি আসুক আর পারবেন কিনা, আর স্বরবর্ণ শুরুতে রেখে শব্দ পারবেন কিনা, এই হচ্ছে আমার, একটু কমেন্ট করেন। তারপর আমি পরবর্তী টাইপে যাব।
ওকে, তো রেসপন্সে বোঝা গেল যে আপনারা বুঝেছেন, তার মানে আমি এই টাইপটা এখন স্কিপ করতে পারি। তো আমি এখন পরবর্তী টাইপে যাব। আমার যে টাইপটা হচ্ছে পড়িয়েছি টাইপ 6, তাই এখন হচ্ছে টাইপ 7-এ আসেন। টাইপ 7, হ্যাঁ মামুন সিদ্দিক লিখেছেন, তাহলে পুনর্বিন্যাস মানে হচ্ছে যদি কন্ডিশনের সাথে ম্যাচ করে তাহলে 1 মাইনাস হবে, আর যদি ম্যাচ না করে তাহলে মাইনাস হবে না। হ্যাঁ এক্স্যাক্টলি, পুনর্বিন্যাস বললে গদ বাঁধা হবে, 1 মাইনাস হবে এরকম কোনো কথা না, কখনো হবে কখনো হবে না। আপনাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এই সূক্ষ্ম সূক্ষ্ম প্যাচগুলো আপনারা সত্য কথা বলতে কি কোনো বইয়ে পাবেন না, এগুলো কোনো বইয়ে এত ক্লিয়ার কাটভাবে কথাগুলো লেখা থাকে না। এই জন্যই পুনর্বিন্যাস বা কিছু কিছু শব্দ আছে বিন্যাস সমস্যা, বাংলা ভাষার পেজ তো অনেকে বই পড়ে বুঝতে কষ্ট হয়। এই জন্য ক্লাসটা রেগুলার করবেন, এই সিলি মিস্টেকগুলো কোথায় হয় সেগুলো আপনাদের ক্লিয়ার করে দেবে ইনশাল্লাহ। শেষের কবিতা লিখেছেন, আপনাকে কোথায় যেন দেখেছি, খুব চেনা চালা লাগছে। হ্যাঁ দেখতে পারেন, সমস্যা নেই, পৃথিবী গোল তো, ছোট্ট পৃথিবী তো, আর বাংলাদেশ তো আরও ছোট, কোথাও না কোথাও দেখে থাকতে পারেন। নাহিয়ান ওপি একটা প্রশ্ন করেছেন, কারের সব ওয়ার্ড থেকে 4টি ওয়ার্ড নিয়ে কতভাবে পারমুটেশন করা যায় একটু করে দেন দিস। ভাই এটা সিম্পল, কারেজে আপনার 7টা বর্ণ আছে, আপনি 7p4 করে দিলেই হবে। 7টা বর্ণ থেকে আপনি 4টা বর্ণ নিয়ে পারমুটেশন করবেন 7p4। কেন এই 7p4টা করতে পেরেছেন? কারণ দেখেন আপনি সিম্পল, এই যে কারেজ, আমি আরেকটা লিখি আমেরিকা, দুইটাই 7 লেটারের বর্ণ, মানে ও শব্দ, এটাও 7 লেটার, এটাও 7 লেটার। তাহলে দুইটা থেকে আপনাকে বলা হলো 4টা করে নিয়ে পারমুটেশন করতে। কয়টা করে নিয়ে? 4টা। তাহলে এখানে কারেজে আছে কয়টা? 7টা, সেখান থেকে 4টা নিয়ে পারমুটেশন 7p4। তাহলে আমেরিকা থেকে আপনাকে বললো 4টা করে নিয়ে পারমুটেশন, তাহলে আপনি করে দিলেন 7p4, হবে না। এটা অ্যান্সার, কিন্তু এটা ভুল, এটা কারেক্ট, এটা রং। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? বিন্যাস সমস্যা লাগে, পেস্ট লাগে, লাগে। আপনি যদি একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম প্যাচগুলো ক্লিয়ার না করেন, তাহলে আমি মোটামুটি কনফার্ম যে যারা একদম ভালো পারে তারা অবশ্যই পারবে, কিন্তু যারা মিডিওকর কিংবা একটু কম পারে বিন্যাস সমাবেশ, তারা যদি এই প্যাচগুলো ক্লিয়ার না করেন, পরীক্ষায় বর্তমানে যে প্যাটার্নের কোশ্চেন আসা শুরু হয়েছে তারা এই কোশ্চেনগুলো উত্তর করতে পারবেন না বলে আমি মনে করি। অতএব এই জিনিসগুলো আমাদের একটু ক্লিয়ার করতে হবে। তো এই হচ্ছে আমাদের কেন এটা হবে, কেন এটা হবে না, এটা আমি গতদিন বলেছি যে এই শব্দটাতে কোনো রিপিট নাই, তাই এনপিআর সূত্র অ্যাপ্লিকেবল। কিন্তু এই আমেরিকাতে দেখেন 2টা এ আছে, রিপিট আছে, যখনই রিপিট থাকে তখনই এনপিআর সূত্র অ্যাপ্লিকেবল হয় না। তাহলে এটা কিভাবে করব? এটা পেন্ডিং ছিল, বলেছিলাম এটা বিন্যাস সমস্যার মিশ্রিত সমস্যা, এটা 4th ক্লাসে করব, এই জন্য এটা বাকি থাকবে, ঠিক আছে। তো বিজয় কুমার লিখেছে আমেরিকাতে 2টা এ, তো আশা করি গতদিন এই জিনিসটা এক্সপ্লেন করেছি। তো এই জিনিসগুলো ক্লিয়ার হবে। আপনারা আমি একটা কথা বলবো, আপনাদের সুবিধার্থে কথা বলি, আপনারা কোনো আমার ক্লাসে কোনো এক্সট্রা অঙ্ক দিবেন না, কথাটা বুঝছেন? আপনারা আমার ক্লাসে কোনো এক্সট্রা অঙ্ক দেবেন না, আমার সবগুলো অঙ্ক ক্লাস করেন, দেখবেন আপনাদের মনের কথাগুলো ক্লিয়ার হবে, সেটা একটু আগে হোক একটু পরে হোক, কারণ আমার ক্লাসের একটা সিকোয়েন্স আছে, ওই সিকোয়েন্স অঙ্ক করা। এখন আপনাদের যদি একান্তে কোনো সমস্যা থাকে, আমি কিন্তু আমার একটা কমেন্ট সেকশন ওপেন করে রাখছি, যে এই গ্রুপেই যে যাদের সমস্যা হবে ওইখানে কমেন্ট করবেন, তখন ওইখান থেকে দেখে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। কিন্তু ক্লাসের মধ্যে এক অঙ্কের মাঝে যদি আরেকটা অঙ্ক ঢোকান, তাহলে কি ওই কন্টেন্টের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়, বুঝছেন? তো অনলাইনে তো ওই এত সময় নাই, ধরে রাখা, মনোযোগ ধরে রাখা কষ্ট হয় আপনাদের, আমার কষ্ট নেই, আমি তো এখান থেকে পড়াচ্ছি। এজন্য কোয়েশ্চেন করবেন যে সেটা যে আমি কোনো স্পেসিফিক অঙ্ক করালে ওই রিলেটেড আপনি যদি কোনো না বুঝেন, ঠিক আছে। তো আপনি নাহিয়ান অফিস যেটা কোয়েশ্চেন করেছেন, ধন্যবাদ, আমি আশা করি আপনার উত্তরটা পেয়েছেন।
তো ফার্দার আপনি মনোযোগী থাকেন, আপনার যে কোশ্চেনগুলো আছে অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি এখন নেক্সট কোশ্চেন দিই। ডিরেক্টর দেখেন বলেছে না সরি বলার কিছু নাই, সরি বলার কিছু নাই, এটা জাস্ট আমি বললাম আর কি আমার ক্লাসটা ইজি করার জন্য। আপনার প্রশ্ন অবশ্যই আপনি করতে পারেন, সেটা আপনার রাইটস আছে, কিন্তু আমি আপনার জন্য বললাম যে আপনাদের মনের প্রশ্নগুলো যদি আমিই সলিউশন করে দিই সেটা ভালো না? কথাটা বুঝছেন না? আপনাদের মনের কোশ্চেনগুলো আমি সলিউশন করে দিব, কারণ পুরো জিনিসটা হচ্ছে একটা প্যাকেজ, 4টা ক্লাস মিলে হচ্ছে আপনার কন্টেন্টটা শেষ হবে। এখন বিন্যাস সমাবেশ কিন্তু টাইপ টু টাইপ আসতে হবে, এই জন্য আপনার একটা টাইপ পরে ইনস্ট্যান্ট আরেকটা কোশ্চেন মনে চলে আসতে পারে, যেটা আমি হয়তো বা 3rd ক্লাসে পড়াবো। এই জন্য একটু ওয়েট করেন, আপনাদের আমি জানি যে আপনাদের মনে কোন কোশ্চেনগুলো আছে, বা আপনাদের মনে কোশ্চেন নাই সেটাও আমি জানি, যেটা জানতে হবে। অলরেডি মনে একটা স্যাম্পল পাচ্ছেন, তো পার্টিসিপেন্ট কম হোক, কিন্তু যতজনে করতেছেন ক্লাস ইনশাল্লাহ আশা করি ভালো করবেন। তো ডিরেক্টর এটা একটা শব্দ, এটা দিয়ে আমি টাইপ 6 করেছি যে স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে কত রকমের সাজানো যায়। সেক্ষেত্রে নিয়ম ছিল স্বরবর্ণগুলো অবস্থান পরিবর্তন করবে না, তো একেবারে বাদ। তাহলে যারা অবস্থান পরিবর্তন করবে না তারা একেবারেই বাদ, ঠিক আছে? কিন্তু এবার প্রশ্নটা যেটা টাইপ 7-এ এই কোশ্চেনটি আছে, দেখেন ডিরেক্টর শব্দটির স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, ঠিক আছে, আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে কত রকমের সাজানো যায়, ঠিক আছে? তো ওই অবস্থান পরিবর্তন আর আপেক্ষিক অবস্থান পরিবর্তন মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক আছে? শেষের কবিতা লিখেছেন আপনার বাসা ভৈরব আর ইউসিসিতে ক্লাস নিতেন কোনো সময়, ঠিক আছে? আমার বাসা ভৈরব না, ভৈরবের কাছাকাছি, নরসিংদী জেলাতে, বাট ভৈরবের কাছাকাছি। আর ইউসিসিতে ক্লাস নিতাম কোনো সময় না, 14 বছর যাবত নিচ্ছি, এখনো নিচ্ছি। আচ্ছা যাক, তো ডিরেক্টর শব্দ দেখেন, এই ডিরেক্টর শব্দটাতে স্বরবর্ণ আছে কয়টা, ব্যঞ্জনবর্ণ কয়টা, আগে একটু সাইড করি। তাহলে টোটাল বর্ণ হচ্ছে 8টা, আমাদের 3টা হচ্ছে ভাওয়েল আর 5টা হচ্ছে কনসোনেন্ট। যখন কেউ অবস্থান পরিবর্তন করবে না তারা একেবারে বাদ, এটা আশা করি বুঝতে পেরেছেন, আপনাদের বুঝিয়েছি, ঠিক আছে? কিন্তু এবার যদি আপেক্ষিক অবস্থান পরিবর্তনের কথা বলে, কি কি পরিবর্তন? আপেক্ষিক অবস্থান পরিবর্তন, তার মানে কেউ বাদ যাবে না। এটার মানে কি বোঝাই? এটার মানে বোঝাতে গেলে আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে, ধরেন একটা ক্লাসে 40 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে 20 জন ছাত্র আর 20 জন হচ্ছে ছাত্রী। 2টা কলাম, ভার্সিটির না, মনে করেন স্কুলের যারা ছেলে মেয়ে কম্বাইন্ড ব্যাচ, কিন্তু আলাদা আলাদা কলামে বসে। যে এই একটা কলামে মেয়েরা বসে, এটা একটা হচ্ছে ছেলেরা বসে। তাহলে 20টা চেয়ার আছে, এদিকে 20টা চেয়ার আছে, 40 জন স্টুডেন্ট সবাই উপস্থিত। তাহলে 20টা মেয়ে 20 জনের চেয়ারে বসে আছে, আর 20টা চেয়ারে 20টা ছেলে বসে আছে। এখন আপনি এদেরকে একটু অ্যারেঞ্জমেন্ট করবেন। আপনি 3 ভাবে করতে পারবেন, আপনাকে 3টা কন্ডিশন দেওয়া হলো, তাহলে 3 কন্ডিশনে 3 রকমের রেজাল্ট আসবে। প্রথমত, আপনি যদি এদেরকে সম্পূর্ণ উলট পালট করে সাজান, 20 জন 20 জন 40 জন আপনি সাজাতে পারবেন 40 ফ্যাক্টরিয়াল উপায়ে। একটা খেয়াল করেন, পরে আমি ওয়ার্ডে যাব। আপনার এই ক্লাসে যেহেতু 40 জন স্টুডেন্ট আছে, 20 জন স্টুডেন্ট ছাত্রী, 20 জন ছাত্র, আপনি টোটাল 40 জন স্টুডেন্টকে পুরো উলট পালট করে সাজাতে পারবেন 40 রকম উপায়ে, অর্থাৎ কোনো শর্ত দিল না, জাস্ট সাজাইলেন। এখন যদি আপনাকে শর্ত দেওয়া হয় যে এমনভাবে সাজাতে হবে যেন মেয়েরা তাদের সিট চেঞ্জ না করে, তার মানে মেয়েরা তাদের 20 জন তাদের জায়গা মতো বসে থাকবে, তাহলে আপনি উলট পালট করার অপশন কি পাইলেন? আপনি পাইলেন হচ্ছে শুধু ছেলেদের 20 জনকে উলট পালট করে সাজাবেন। তখন সেকেন্ড কন্ডিশনে সাজাতে পারবেন আপনি 20 ফ্যাক্টরিয়াল উপায়ে, কারণ আপনি কি শুধু 20 জনকে সাজাতে পারলেন। এক্ষেত্রে কি হলো? একদল অবস্থান পরিবর্তন করলো না। থার্ড যেটা কাজ আপনাকে বলা হলো, ছেলে এবং মেয়েদের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। এর মানে হচ্ছে মেয়েরা মেয়েদের 20টা সিটে উলট পালট করে চেঞ্জ হবে, ছেলেরা ছেলেদের 20টা সিটে উলট পালট করে চেঞ্জ হবে। তাহলে আপনার সাজানোর পলিসিটা কি হয়ে যাবে? মেয়ে 20টাকে সাজাইতে পারবেন 20 ফ্যাক্টরিয়াল উপায়ে, ইন্টু ছেলে 20টাকে সাজাতে পারবেন 20 ফ্যাক্টরিয়াল উপায়ে। তাহলে এটা হচ্ছে শর্ত ছাড়া 40 জনকে সাজানো।
এটা হচ্ছে মেয়েদের অবস্থান, আমি একটু কমপ্লিট না করলে মেয়েদের অবস্থান পরিবর্তন না করে শুধু ছেলেদেরকে সাজাইলাম। আর এটা হচ্ছে আপনার ছেলে এবং মেয়েদের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। এবার সেম সিনারিটা আপনি চলে আসেন ডিরেক্টর শব্দে। তাহলে ডিরেক্টর শব্দটাকে মোট সাজানো যায় কত পায়? ডিরেক্টর শব্দটাকে মোট সাজানো যায় 8 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল রূপে। 8টা আছে, 2টা আর 2 ফ্যাক্টরিয়াল। এরপরে দেখেন স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কত রকমের সাজানো যাবে? স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে মানে স্বরবর্ণ বাদ চলে যাবে, তাহলে 5টা ব্যঞ্জনবর্ণকে সাজানো যাবে 5 ফ্যাক্টরিয়াল ইন্টু ভাগ 2 ফ্যাক্টরিয়াল। এরপরে যদি বলে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, তাহলে এটাই আমি একটু লিখি যে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। তাহলে এর মানে হচ্ছে স্বরবর্ণগুলোকে তাদের মতো করে সাজাবো, ব্যঞ্জনবর্ণগুলোকে তাদের মতো করে সাজাবো। তাহলে স্বরবর্ণ আছে কয়টা? 3টা, সাজানো যাবে 3 ফ্যাক্টরিয়াল রূপে, ইন্টু ব্যঞ্জনবর্ণ আছে 5টা, সাজানো যাবে 5 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল রূপে। তাহলে এই হচ্ছে ডিফারেন্স। তাহলে পুরো প্যাটার্নটা এবার সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করেন। এই টপিকের উপরে কয়দিন ক্লাস হবে? 4টা ক্লাস হবে এই টপিকের উপরে, 4 দিন। আজকের পরে ক্লাসটা হবে সম্ভবত 21শে মে, মানে আমি প্রত্যেক ফ্রাইডেতে ক্লাস নিব। প্রত্যেক ফ্রাইডেতে, ঈদের আগে 10টায় নিতাম, ঈদের পরে ক্লাসগুলো হয়ে যাবে 8টায় কিংবা 9টায়। এটা আমি ঈদের পরে একটা পোস্ট করে জানিয়ে দিব টাইমটা কি, 8টায় অথবা 9টায় হবে ঈদের পরে। আর প্রত্যেক শুক্রবার ক্লাস চলবে। তো যেহেতু নেক্সট শুক্রবারটা হচ্ছে ঈদের কাছাকাছি, এই জন্য পরবর্তী শুক্রবার ক্লাস হবে না বিদায় আমি গতকালের পরে আজকে আবার ধারাবাহিক পরপর 2টা ক্লাস নিয়েছি। তাহলে এর পরের ক্লাসটা পড়বে হচ্ছে শুক্রবার, যেটা হবে ঈদের পরে সম্ভবত 21শে মে, 3rd ক্লাসটা হবে। তো এটা পুরোপুরি ক্লিয়ার কিনা এখন? আপেক্ষিক অবস্থান পরিবর্তন, অবস্থান পরিবর্তন কিংবা কোনো কিছু ছাড়া নর্মাল সাজানো, এই 3টার ডিফারেন্সটা আর সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন। অনেকে হয়তো ভাবতে পারেন যে এই অঙ্ক তো সহজ সহজ অঙ্ক, এগুলো কি রিটেনে আসবে? আপনারা বিসিএস এর মানে রিটেনের কোয়েশ্চেন যদি দেখেন প্রিভিয়াস, তাহলে বুঝতে পারবেন কোয়েশ্চেন সিম্পলি আসে। ঠিক আছে, 2.5 মার্কের কোয়েশ্চেন খুব বেশি বড় দেয় না। আর যদি 5 মার্কের কোয়েশ্চেন দেয় তাহলে একটু বড় দিবে, সেগুলো সংখ্যাবাচক কোয়েশ্চেন, একটু পরে আসবে। আজকে পারে কিনা জানি না, সংখ্যাবাচক যেতে পারবো না হয়তো। তো আপনারা বুঝতে পারেন কি পারেন না, আপনারা কমেন্ট করেন কম। আপনাদের লাইভে এমনিও পার্টিসিপেন্ট কম, বাট যতজনই আছেন একটু যদি কমেন্ট করেন বুঝতে পারেন, তাহলে কিন্তু আমার স্যাটিসফ্যাকশন আসে যে আপনারা বুঝেছেন, আমি পরবর্তী টাইপে ইজিলি যেতে পারি। আর যদি কমেন্ট না করে বসে থাকেন তাহলে কিন্তু আমার জন্য কষ্ট হয়। ঠিক আছে, একটু কমেন্ট করবেন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, যেহেতু বুঝেছেন তাহলে আমি চলে যাব এখন টাইপ 8। টাইপ 8 এর কোয়েশ্চেন 1 আপনাদের পরীক্ষা আসার উপযোগী, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। টাইপ 8 এর কোয়েশ্চেন 1, চলেন এটা করি। আমি এখন একটা শব্দ লিখব ইকুয়েশন, যেটা শিটে আছে এবং সব বইয়ে, ইন্টারমিডিয়েটের যত বই বোর্ড কর্তৃক অ্যালাউড সব বইয়ে এই কোয়েশ্চেনটা আছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আসার মতো। ইকুয়েশন শব্দটির ব্যঞ্জনবর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে কত রকমের সাজানো যায়? প্রশ্নটা হচ্ছে ইকুয়েশন শব্দটির ব্যঞ্জনবর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে কত রকমের সাজানো যায়। দেখেন এই একটা অঙ্ক করবো, এই টাইপটা ক্লিয়ার হবে। ঠিক আছে, আমাকে ধরে ধরে অঙ্ক করতে হবে না, আপনারা এগুলো পরে বই থেকে করবেন। আমার ক্লাসটাকে বেসমেন্ট ধরে বই থেকে করবেন বা সবগুলো অঙ্ক করার চেষ্টা করবেন,
না পারলে কমেন্ট করবেন, কেউ না কেউ যারা পারে তারা করে দিবে, তখন ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে, তো ইকুয়েশন শব্দটির ব্যঞ্জন বর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে কত রকমের সাজানো যায়, তাহলে খেয়াল করে দেখেন। আমি একটু আগে বক্স ক্রিয়েট করি, 1 2 3 4 5 6 7 8। ইকুয়েশনে বর্ণ আছে 8টা, এর মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল আর 3টা হচ্ছে কনসোনেন্ট। ওকে, তার মানে আমি বক্স করব 8টা। দেখেন পরীক্ষা কিন্তু বক্স লাগবে না। আর এটার ভাষা কি হবে, কিভাবে লিখবেন আমি সেটা লিখে দিয়েছি, জাস্ট ওইখান থেকে দেখে দেখে আপনারা ল্যাঙ্গুয়েজটা করবেন। ঠিক আছে, নাহিয়া নপি থ্যাংক ইউ, সুন্দর একটা কমেন্ট করেছেন যে অনেক সুন্দর বুঝতেছি স্যার, 1 মাস যাবত এসএসসি সিলেবাস করছি বাট প্রবলেম হচ্ছিল, আপনার ক্লাসে মোটামুটি ভালো বুঝতেছি। মোটামুটি ভালো না, ইনশাল্লাহ আরও ভালো বুঝবেন আরও ক্লাসগুলো করলে। থ্যাংক ইউ ফর নাইস কমেন্টস, এগুলো আমার ইন্সপিরেশন হয়, তো এরকম কমেন্ট করবেন, ঠিক আছে, ভালো লাগে। তো এখন ইকুয়েশন, ঠিক আছে, তো ইকুয়েশন শব্দটাতে 8টা বর্ণ আছে, 5টা হচ্ছে স্বরবর্ণ, 3টা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। আপনাকে শর্ত কি দিয়েছে একটু ভালো করে খেয়াল করেন। আপনাকে বলেছে এই ব্যঞ্জন বর্ণগুলোকে বিজোড় স্থানে রাখতে হবে। তাহলে বিজোড় স্থান কোনগুলো একটু ক্রস করেন, 1 2 3 4। দেখেন এই 1 2 3 4, এই 4টা ক্রস মার্ক হচ্ছে আমার বিজোড় পজিশন। তাহলে এই 4টা পজিশনে কাকে রাখতে হবে? অবশ্যই এগুলো হচ্ছে মনে রাখবেন যে বরাদ্দকৃত সংরক্ষিত আসন। এই 4টা সংরক্ষিত আসন কাদের জন্য? ব্যঞ্জন বর্ণের জন্য। আছে কয়টা? 3টা। তাহলে 3টা ব্যঞ্জন বর্ণ তো ডেফিনেটলি 4টা জায়গায় বসতে পারবে না। কয়টা জায়গায় বসতে পারবে? 3টা। তাহলে কত রকমে বসতে পারবে? আমাদের 4p3 উপায়ে, যেটা বড় সেটা হচ্ছে n এর মান। তাহলে 4টা পজিশনে 3টা ব্যঞ্জন বর্ণ বসতে পারবে 4p3 উপায়ে। আমরা ব্যঞ্জন বর্ণ সাজানো শেষ, বাকি রইল হচ্ছে স্বরবর্ণ। কয়টা? 5টা। তাহলে স্বরবর্ণের জায়গা সংরক্ষিত কি? নর্মালি এই জোর পজিশনগুলো। তাহলে জোর পজিশন হচ্ছে 4টা, কিন্তু স্বরবর্ণ আছে হচ্ছে 5টা। তাহলে 4টা পজিশনে 5টা স্বরবর্ণ এটা শেয়ারিং করে বসতে পারবে না, চাপাচাপি করে বসতে পারবে না। 5টা স্বরবর্ণের জন্য অবশ্যই 5টা জায়গা রাখতে হবে, কিন্তু আছে কয়টা? 4টা। তাহলে এই 4 জায়গায় তো অবশ্যই 5টা বসতে পারবে না, তাহলে একটা জায়গায় শর্ট আছে, সেই জায়গাটা সে কোত্থেকে পাবে? ও ব্যঞ্জনবর্ণ থেকে হাওলাত নেবে। ওদের যে বরাদ্দকৃত 4টা পজিশন আছে সেখানে তো সে 3টা বসছে, 3টা বসার পর একটা জায়গা ফাঁকা থাকবে না। মনে করেন আপনি এখানে বসালেন, এখানে বসালেন, এখানে বসালেন, তাহলে এই জায়গাটা তাদের সংরক্ষিত থাকলেও কিন্তু এটা কি থাকবে? ফাঁকা থাকবে। তাহলে এখন দেখেন তো কয়টা ফাঁকা জায়গা হলো? 1 2 3 4 5, 5টা ফাঁকা জায়গা। তাহলে এই 5টা ফাঁকা জায়গায় 5টা স্বরবর্ণ বসে যাবে 5 ফ্যাক্টরিয়াল উপায়ে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। ঠিক আছে, 4p3 এর ভ্যালু অ্যান্ড 5 ফ্যাক্টরিয়াল ভ্যালু আপনারা বের করা শিখিয়েছি, এগুলো বের করে গুণ করে দিলে আপনার অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, তো এটা বুঝছেন কিনা একটু কমেন্ট করেন। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং অনেকে এই জিনিসগুলো বুঝে না। ঠিক আছে, তালগুলো পাকিয়ে ফেলে, বুঝবে না। এগুলো অনেক কোয়েশ্চেন আছে যেমন পোস্টেজ বা শিটে আছে, যেগুলো দেখবেন। এখন দেখেন এটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন, তাহলে আমি পরের টাইপে যেতে পারবো। বিজয় কুমার অ্যাগেন প্লিজ। আর বাকিরা বুঝছে? আর বাকিদের কি অবস্থা? কমেন্ট তো মাত্র 5 জন করেছেন। নাহিয়া নবী বলছে স্যার আরেকবার রিপিট করলে ভালো হয়। অ্যাগেন আবার স্বপ্ন সারথী ক্লিয়ার। গোলাম রব্বানি গোলাপ হচ্ছে অ্যাগেন। তার মানে অনেকের একটু সমস্যা আছে।
আচ্ছা, এবার অঙ্কের কথা ভুলে যান। আপনারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শুনেন, তাহলে অঙ্ক বুঝতে সহজ হবে। ঠিক আছে? আমি কিন্তু অঙ্ক না বুঝলে আমি অঙ্কের থেকে চলে যাই, আমি অন্যদিকে চলে যাই, এটা আমার অভ্যাস। কেউ যদি অঙ্ক না বোঝে আমার কথা শুরু হয়ে যায় অন্য কথা। ঠিক আছে? অঙ্ক বোঝানোর জন্যই। তো একটু দেখেন, আমার কথাটা শুনেন। মনে করেন ঢাকা সিটি সিটিং সার্ভিস একটা বাস। ঠিক আছে? সেই বাসে 50টা সিট আছে। ওকে, তাহলে 50টা সিট আছে আমাদের একটা বাস। সেই বাসে 9টা সিট সংরক্ষিত আসন, মনে করেন নারী ও শিশুদের জন্য, আর 41টা আসন মনে করেন পুরুষদের জন্য। ঠিক আছে? এই হচ্ছে আমাদের বাসের প্যাটার্ন। এখন কোনো একটা স্টেশন থেকে যেহেতু সিটিং সার্ভিস, মনে করেন সেখানে ওই বাসটাতে 7 জন মহিলা উঠলো, আর ডেফিনেটলি যেহেতু 50টা সিট, কাউন্টার থেকে কি করবে 43 জন পুরুষকে দিয়ে দিল, কারণ 50টা সিট তো ফিল আপ করতে হবে। এবার ওরা বাসে উঠবে, উঠে সিনারিটা কি হবে? সিনারিটা হচ্ছে এই 7 জন মহিলা, ওদের জন্য যে সংরক্ষিত 9টা আসন আছে, সেই 9টার 7টাতে বসবে, আর এই 43 জন পুরুষের মধ্যে থেকে 41 জন তাদের নির্ধারিত সিটে বসবে, যেগুলো পুরুষদের। এখন 2 জন পুরুষের তো কোনো সিট নাই, কারণ পুরুষ সিট তো 41টা, কিন্তু উঠে গেছে কয়টা? 43টা। এখন আপনারে বলেন বাস্তবে কি ঘটবে? বাস্তবে ঘটবে কি, ওই যে মহিলা 7 জন বসার পরে তাদের প্রায়োরিটি থাকবে, আপা বা ম্যাডাম আপনার আগে বসেন। এরা এদের যে 9টা সিট আছে, এদের পছন্দ মতো বসার পরে 2টা সিট ফাঁকা থাকবে না, ওই 2টা সিটে 2 জন পুরুষকে বসে যাবে, কারণ এটা তো স্ট্যান্ডিং যাবে না, যেহেতু পুরুষ 2 জন বেশি আছে, মোট সিট তো ক্লিয়ার। আশা করি এক্সাম্পলটা বুঝতে পেরেছেন। এবার এই ঘটনাটা সেম ঘটেছে এখানে। আপনার একটা মনে করেন যে বাস 8টা সিট আছে, আপনি বিজোর সিটগুলো রাখলেন কনসোনেন্টের জন্য, আপনি ওদেরকে বসান। বিজোর সিট কয়টা? 4টা, এই যে এটা সহ ছিল। এখন এই 4টা সিটে 3 জন কনসোনেন্ট মানে ব্যঞ্জনবর্ণ 4p3 বসবে, আর 3 জন তো বসবে 3টা সিটে, তো একটা সিট ফাঁকা না, তো ওইটা ফাঁকা থাকবে। এখন কোনটা যে ফাঁকা আমি তো জানি না, মনে করেন এটা ফাঁকা, যেটা ফাঁকা রাখছিলাম। তাহলে এখন স্বরবর্ণ যখন বসতে যাবে তাদের তো সিট 4টা, তো তারা 4টা বসতে গিয়ে একটা সিট শর্ট পড়বে না, ও তো আর দাঁড়ায় থাকবে না, তো ওকে কি করবে, যে সিটটা ফাঁকা থাকবে ব্যঞ্জনবর্ণ বসার পরে ওইটাতে বসবে। তাহলে তো ফাঁকা সিট কয়টা? 1 2 3 4 5টা, তাহলে 5 ফাঁকা সিটে 5টা স্বরবর্ণ 5। এটা এভাবেও লিখতে পারেন 5p5। এই 5p5 যে কথা, 5 ফ্যাক্টরিয়াল একই কথা, মানে 4টা সিটে 3 জন বসবে আর বাকি 5টা সিটে 5 জন বসবে। 5p5 যে কথা, 5 ফ্যাক্টরিয়াল একই কথা। এই হচ্ছে সিনারিওটা। তো এখন বুঝছেন কিনা একটু কমেন্ট করেন তো, যাদের ক্লিয়ার ছিল না তারা এখন বুঝতে পেরেছেন কিনা। একটু পার্টিসিপেট করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার ভালো লাগে, যে বুঝতে পারলেও কমেন্ট করবেন, না বুঝতে পারলেও কমেন্ট করবেন, চুপ করে থাকবেন না। ঠিক আছে? চুপ করলে আমি আসলে কনফিউজড হয়ে যাই। এটা হচ্ছে যদি অফলাইন ক্লাস হতো, ধরেন একটা ক্লাসরুমে আছে, আমি আপনাদের দেখতে পাচ্ছি, তখন আপনাদের যদি অঙ্ক নাও বলেন যে স্যার বুঝি নাই বা ভাইয়া বুঝি নাই, তখন আমি চোখের দিকে তাকে বলতে পারবো যে অঙ্কটা আসলে বুঝে নাই। মানে একটা অঙ্ক করানোর পর যদি রেসপন্স দেখি, মোটামুটি তাকানো দেখে বোঝা যায় যে ক্লাসে কীরকম অঙ্কটা বুঝছে, তখন আমরা প্রয়োজনে আবার রিপিট করি। কিন্তু এখন তো আসলে আপনাদের দেখতে পাচ্ছি না, এজন্য আপনাদের চোখটা হচ্ছে আপনাদের কমেন্ট মনে করেন। ঠিক আছে? এই জন্য আপনারা একটু কমেন্ট করবেন, বুঝলেও কমেন্ট করবেন, না বুঝলেও কমেন্ট করবেন। ঠিক আছে? তো এখন হচ্ছে যারা ফার্স্টের দিকে বুঝছিল না, এখন যেহেতু ক্লিয়ার কমেন্ট করেছেন, তার মানে থ্যাংক ইউ, বুঝতে পেরেছেন। আমি এখন পরের টাইপে যাব। তাহলে আমাদের এই টাইপের উপর ভিত্তি করে যদি কোয়েশ্চেন প্র্যাকটিস করি, আমি আর একটা করে দিই। 3 নম্বর কোয়েশ্চেনটা একটু করে দিচ্ছি, জাস্ট ফরম্যাটটা লিখে দিচ্ছি 3 নম্বর কোয়েশ্চেনটা, তাহলে একদম পুরোপুরি ক্লিয়ার হবে। এটা কি ওয়ার্ডটা পোস্টেজ, তাহলে পোস্টেজ, এটাতে বলেছে কত রকমের সাজানো যাবে, স্বরবর্ণগুলো জোর স্থান দখল করবে। খেয়াল করেন, আপনি ভয় পাবেন না, অঙ্কের ফরম্যাট চেঞ্জ হোক, ভয়ের কিছু নেই। 1 2 3 4 5 6 7 7, ওকে, 1 2 3, তার মানে 3টা ভাওয়েল, তাহলে 4টা কনসোনেন্ট।
তাহলে 7টা, 1 2 3 4 5 6 7, 7টা বক্স ক্রিয়েট করলাম। এবার আমাদের স্ট্রাকচার ডেভেলপ হয়ে গেল, অঙ্কের ওয়ার্ড অ্যানালাইসিস শেষ, বক্স ক্রিয়েশন শেষ। এবার কন্ডিশন, কি কন্ডিশন দিয়েছে? স্বরবর্ণগুলো যেন জোর স্থান থাকে। তাহলে স্যার আসেন এবার জোর স্থানগুলোকে আমি ক্রস মার্ক করি, দিলাম। তাহলে জোর পজিশন কয়টা? 3টা। এই পজিশনগুলো কাদের জন্য বরাদ্দ? স্বরবর্ণের জন্য। স্বরবর্ণ আছে কয়টা? 3টা। তাহলে 3টা জায়গায় 3টা স্বরবর্ণ সাজবে 3p3 রূপে, ভেজাল নাই। স্বরবর্ণের কাহিনী শেষ। ব্যঞ্জনবর্ণ 4টা, তাহলে ব্যঞ্জনবর্ণের 4টার পজিশন কি? 4টা পজিশনে 4টা সাজবে 4p4 রূপে। এটা হচ্ছে অ্যান্সার। দেখেন, আমি যদি এই অঙ্কটা আপনাদের করাতাম তাহলে আপনারা কিন্তু সবাই বুঝতেন আর সুন্দর করে বলতেন ক্লিয়ার ক্লিয়ার। এরপরে যখন ইকুয়েশন পেতেন তখন দেখতেন যে আর ক্লিয়ার না। এই জন্য এটা আপনারা মনে রাখবেন যে আপনাদের কোনো একটা টাইপে আমি যে অঙ্কটা করাবো এটা মনে রাখবেন যে ওই রকম অঙ্ক যেটা করলে ওই টাইপের সবগুলো আপনার ক্লিয়ার হবে। আমি ইজি যে অঙ্ক ধরে ধরে আপনাদের ক্লিয়ার করে দেবো না, তখন গিয়ে আটকে থাকবেন। ব্যাপারটা এরকম না। আমার একটু কষ্ট হলেও আমি কঠিন অঙ্কটাই বোঝানোর চেষ্টা করি যেন ওইটা করে বাকিগুলো আপনারা করতে পারেন। তাহলে ওভারঅল এই টাইপটা আমার শেষ, মানে এই টাইপটুকু ক্লিয়ার কিনা বলেন। তারপর হচ্ছে আমি টাইপ 9-এ যাব। ঠিক আছে, এরপর আমি টাইপ 9-এ যাব। আপনাদের যারা পরিচিত আছে, রিটেনের যারা পরিচিত ক্যান্ডিডেট, তারা যদি একটু ম্যাথে উইক থাকে বা ক্লাস করার প্রয়োজন পড়ে, আপনারা কমেন্টে মেনশন করলে হয়তো অনেকে দেখে না, আপনারা প্রয়োজনে আজকের ক্লাসের পরে একটু তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যেন পরবর্তী ক্লাস থেকে একটু লাইভে দেখে। কারণ লাইভ ক্লাসে সমস্যাটা বলা যায়, শেয়ার করা যায়, পরে কিন্তু সেটা বলা যায় না। এই যে একজন বুঝলেন না বা সেটা লিখছেন যে অ্যাগেন প্লিজ, এটা যদি ধরেন এই যারা দেখছেন সবাই যদি বুঝে যান তখন তো বলবেন যে ক্লিয়ার ক্লিয়ার আমি চলে যাব, কিন্তু পরে একজন দেখবে যে সে অঙ্কটা বুঝতেছে না, তো তার তো সুযোগ নেই সেটা বলার। এই জন্য লাইভ ক্লাস একটু ডিফারেন্স অবশ্যই ক্রিয়েট করে, তো বলবেন একটু যেন লাইভে করতে। তো আসেন আমরা টাইপ 9-এ যাই। টাইপ 9 আমি আপনাদের 2 নম্বর কোয়েশ্চেন দিয়ে শুরু করব। টাইপ 9 এটাও ইন্টারমিডিয়েটের সবগুলো বইয়ে আছে। আমি আগে বলি, এখানে আপনাদের এই যে শীটটা দেওয়া হয়েছে এই শীটের প্রতিটা অঙ্ক ইন্টারমিডিয়েটের অনেকগুলো বই অ্যানালাইসিস করে দেওয়া। কথা বুঝছেন? আপনার যদি শুধু একটা বই ফলো করেন, যে কোনো বই আপনার বাসায় যদি থাকে, গিয়ে দেখবেন এই শীটের সবগুলো অঙ্ক আপনার বইয়ে নাই। কথাটা বুঝতে পারছেন? তার মানে আপনি একটা বই পড়লে আপনার সবগুলো অঙ্ক কভার হবে না। আপনি হয়তো পরীক্ষার অঙ্কটা করতে পারেন কিন্তু নাও পারতে পারেন। কিন্তু এই শীটের অঙ্কগুলো এমনভাবে দেওয়া বিভিন্ন বই অ্যানালাইসিস করে, আর এই টপিকগুলো আমাদের অ্যানালাইসিস করা আছে, এক্সপিরিয়েন্স বেশি। এই জন্য শীটের অঙ্কগুলো সবগুলো করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বিন্যাস সমাবেশ একদম ক্লিয়ার হবে। এর বাইরে অঙ্ক না করলেও চলবে। আমি হয়তো সব সলিউশন দেই নাই, কিন্তু বিন্যাস সমাবেশের জন্য এই শীটের বাইরে কোনো অঙ্ক না করলেও চলবে। ঠিক আছে, সবগুলো অঙ্ক যদি করতে পারেন তাহলে পরীক্ষায় এর মধ্যে ইনশাআল্লাহ কমন পাবেন। ডিরেক্ট না পেলেও ওয়ার্ডটুকু কম, মানে কনসেপ্ট কমন পাবেন। দেখেন এখানে প্রশ্ন করেছে প্রথমে এবং শেষে ইউ রেখে। ঠিক আছে, আপনারা টাইটেল দেখেন উপরে দেয়া আছে কোন বস্তু বা বর্ণের সুনির্দিষ্ট অবস্থানে রেখে। একটু আগেও কিন্তু কন্ডিশনাল অবস্থান ছিল, বিজোড় অবস্থান, কিন্তু কোন বিজোড় বলে নাই, জোর অবস্থান কোন জোর বলে নাই। আপনি জোরগুলো তো নড়াচড়া করতে পারছেন, বিজোড়গুলো তো নড়াচড়া করতে পারছেন, কিন্তু এই টাইপ 9-এ হচ্ছে আপনাকে একবার ফিক্স করে দিল যে তোমাকে এখানে এটা বসাও, ওইখানে এটা বসাও, বসিয়ে বাকিগুলোকে সাজাও। এই হচ্ছে এই টাইপের হেডলাইন। তাহলে আমার দেখেন ক্যালকুলাসে টোটাল আছে কয়টা? 8টা। তাহলে আমি 8টা বক্স ক্রিয়েট করলাম। তাহলে আমাকে বলছে প্রথমে এবং শেষে ইউ রাখতে হবে, রাখলাম। এইটুকু তো আর আমার কাজ করার কোনো সুযোগ নেই, এটা অবশ্যই রাখতে হবে। অর্ডার
আমাকে মানতে হবে, মানলাম। তাহলে বলছে প্রথমে এবং শেষে ইউ রেখে আপনি কত রকমে সাজাতে পারবেন। তাহলে আপনার তো টোটাল বর্ণ ছিল 8টা। দেখেন ক্যালকুলাসকে যদি বলতো আপনাকে একদম সিম্পল বলতো ভাই ক্যালকুলাসকে সাজাও, কত রকম সাজাতে পারবা, তাহলে আমাদের অ্যান্সারটা হতো কি, ক্যালকুলাসে আছে 8টা 8 ফ্যাক্টরিয়াল, তখন 2টা সি এর জন্য 2 ফ্যাক্টরিয়াল। দেখেন এখানে 2টা সি আছে, 2টা এল আছে, 2টা ইউ আছে, টোটাল 8টা। এই 8টার মধ্যে এগুলো হচ্ছে রিপিট, তাহলে রিপিটগুলো দিয়ে ভাগ হয়, এটা আমরা গতদিন আপনাদের পড়িয়েছি। তাহলে ক্যালকুলাস শব্দটিকে মোট বিন্যাস করা যেত এই উপায়ে, কিন্তু আপনাকে এবার মোট বিন্যাস বলে না, আপনাকে বলেছি কি প্রথমে এবং শেষে ইউ রেখে কত রকমের সাজানো যায়। তাহলে প্রথমে এবং শেষে ইউ রাখলেন, রাখার পর তাহলে আপনি বাকি সাজাবেন কয়টা, 1 2 3 4 5 6টা। তাহলে আমার বাকি 6টাকে সাজানো যাবে 6 ফ্যাক্টরিয়াল উপায়ে, যেহেতু 6টা আছে, কিন্তু তার মধ্যে রিপিট কি 2টা এল 2টা সি, ইউ কিন্তু বাদ, ইউ বাদ, ইউ তো চলে গেছে। তাহলে আমাদের বাকি রইল হচ্ছে 6টা, কারণ 2টা চলে যাওয়ার পর 6টা থাকে। এই 6টার মধ্যে আমি সাজাবো 6 ফ্যাক্টরিয়াল উপায়ে, কিন্তু রিপিট 2টা সি 2টা এল, তাই এটা হচ্ছে অ্যান্সার। এটার অ্যান্সার আছে 180। 6 ফ্যাক্টরিয়াল হচ্ছে 720, তো 720কে 2 × 2 দিয়ে ভাগ করলে 180 হয়। এগুলো আপনার ক্যালকুলেটর চাপলে হয়ে যাবে। রিটেন তো এত কাটাকাটি করার কোনো প্রয়োজন নেই। এই কাটাকাটি শিখবেন হচ্ছে প্রিলির জন্য, নট ফর রিটেন। রিটেনে সুন্দর করে এটা লিখে এটাতে ভাগ করে দেবেন, অ্যান্সার চলে আসবে, লিখে চলে আসবেন, একবারে ফুল মার্ক, কোন নম্বর কাটবে না। তাহলে এইটা বুঝছেন কিনা দেখেন, এটা বুঝলে আমি 1 নম্বর কোশ্চেনটাতে যাব। এই 2টা অঙ্ক যদি ঠিক মতো বুঝেন, এই টাইপ একবারে পানির মতো ক্লিয়ার হবে, সবগুলো অঙ্ক শিটার করতে পারবেন। ঠিক আছে, এখন এটা ক্লিয়ার কিনা এটা আগে বলেন যে বুঝছি। ঠিক আছে, এটার কমেন্টটা করেন বুঝছি, কারণ এত ক্লিয়ার লিখছেন যে এখন বুঝছি লেখেন। মাহমুদুল হাসান দুলাল ভাই, সেই 2013 এর ইউসিসির এক্সক্লুসিভ কোচিং এর পর আজ আবার আপনার ক্লাস করলাম, থ্যাংক ইউ মনে রাখার জন্য। অনেকে তো আছে যে পুরাতন স্যারদের চেহারা দেখলেও চেনে না, বা চেনেও না চেনার ভান ধরে। তো এই যে তোমরা পুরাতন স্টুডেন্ট যারা চিনতেছো এবং এখনো সেই আগের কমপ্লিমেন্টস দিচ্ছ, তো তার জন্য ধন্যবাদ। ঠিক আছে, বাকি যারা একেবারে আমার সাথে নতুন, তারাও আশা করি ইনশাল্লাহ অঙ্কগুলো বুঝবেন। তো আমার সাথে ইউজ টু হতেও একটু টাইম লাগবে, 2-3টা ক্লাস করলে আপনারা আমার কথাগুলো সুন্দর মতো বুঝতে পারবেন, কানে গিয়ে বাজবে কথাগুলো। ঠিক আছে, 1-2টা ক্লাস লাগবে, আশা করি আপনারাও বুঝতে পারবেন। তো ঠিক আছে, তাহলে এটা যদি বুঝেন তাহলে আমি হচ্ছে 1 নম্বর কোশ্চেনটাতে যাই, শীটের যেটা 1 নম্বর কোশ্চেন। আমি একটু ওয়ার্ডটা লিখি, ওয়ার্ডটার ঠিক মনে নাই। এগুলো বইয়ের অঙ্ক, বই থেকে নেওয়া, তো যেন আপনাদের ডিরেক্ট কমন পড়ে এই জন্য বই থেকে নেওয়া। আপনাদের হচ্ছে আমি বলি 36তম বিসিএস, 38তম বিসিএস এবং 40তম বিসিএসে সম্ভবত বিন্যাস সমাবেশ থেকে কোশ্চেন এসেছে। টোটাল প্রশ্ন এসেছে হচ্ছে এখন পর্যন্ত 5টা, মানে 2 2 আর 1, মানে 5টা কোশ্চেন এসেছে, আড়াই করে 5বার কোশ্চেন এসেছে। এই 5টা কোশ্চেনের 3টা কোশ্চেনই ইন্টারমিডিয়েটের বই থেকে হুবহু ছিল। কথাটা বুঝছেন? 5টা কোশ্চেনের 3টা কোশ্চেনই ইন্টারমিডিয়েটের কোনো না কোনো বই থেকে একেবারে ডিরেক্ট ছিল, আর 2টা কোশ্চেন একদম কনসেপ্ট সেম, শুধু একটু শব্দটা চেঞ্জ করে দিয়েছে। বুঝছেন? এই জন্য আপনাদের ইন্টারমিডিয়েটের বইয়ের অঙ্কগুলো যদি ঠিকমতো করেন তাহলে সরাসরি কমন পাওয়ার একটা পসিবিলিটিস আছে। আর এই সেন্স থেকে আমি শিটে অঙ্কগুলো সিলেক্ট করেছি বিভিন্ন বই অ্যানালাইসিস করে, যেন আপনাদের ডিরেক্ট কমন পড়ে। তো আশা করি ইনশাল্লাহ ডিরেক্ট কমন পড়ার পসিবিলিটিস আছে। ইমিডিয়েট শব্দটা হচ্ছে ইমিডিয়েট, আমি একটু লিখি। আচ্ছা, আপনাদের ভাই একটু খেয়াল করেন, আমি একটা কথা বলে দিই, মনে করে দিই, এটা আপনারা কিভাবে নেন জানেন না। আমরা কিন্তু ইংরেজি যারা ভালো পারি বা ইংরেজি শব্দ কিন্তু অনেক সময় পরিচিত থাকে। মনে করেন যে ইমিডিয়েট আমরা পারি বানান, ক্যালকুলাস পারি, লগারিদম পারি, বা বিভিন্ন শব্দ পারি আমরা। আমাদের যে জানা শব্দ পরীক্ষা কিন্তু অনেক সময় টিচাররা ট্রিক্স খাটাতে পারে, যেটা অবশ্য বিশেষ এখন মাত্র নতুন চ্যাপ্টার তো করে নাই, অ্যাডমিশন এগুলো অ্যাভেলেবল করে। জানা শব্দটা একটু কিঞ্চিৎ চেঞ্জ করে দেয়।
এই জন্য আপনারা শব্দ লেখার সময় ধরেন ইমিডিয়েট দেখছেন, আপনি খাতা ইমিডিয়েট দিয়ে অঙ্ক করা শুরু করে দেবেন না। আপনি খুব সূক্ষ্মভাবে খেয়াল করে দেখবেন আপনি যে ইমিডিয়েট শব্দটা পারেন, প্রশ্নের ইমিডিয়েট শব্দটা কি সেটাই দিয়েছে কিনা। আপনি যে এক্সামিনেশন শব্দটা পারেন, প্রশ্নের এক্সামিনেশন সেটাই কিনা। আপনি যে ম্যাথমেটিক্স শব্দটা পারেন, প্রশ্নের ম্যাথমেটিক্স একই কিনা। মাঝে মধ্যে আপনাকে ভুল করানোর জন্য একটা ধর ম্যাথমেটিক্সে দিল না, একটা দিয়ে দিল, তখন আপনি চোখে থেকে ম্যাথমেটিক্স দিয়ে অঙ্ক করে ফেলে চলে আসছেন, কিন্তু ওই যে দিল না, অঙ্ক কিন্তু চেঞ্জ। এই জন্য শব্দ যখন একটু বড় হয় একবারে খেয়াল করে করে দেখে দেখে লিখবেন, বুঝছেন? তাহলে আর অঙ্ক ভুল হবে না। এই কথাগুলো কিন্তু আপনি কোথাও পাবেন না, অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে আমিও দেখি ইমিডিয়েট, ওকে, অ্যাজ ইট ইজ। এটার বলেছে কত প্রকারে সাজানো যাবে, যেন প্রথমে টি থাকে এবং শেষে এ থাকে। দেখেন প্রথমে টি শেষে এ, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। আমি 9টা বক্স তৈরি করি। 1 2 3 4 5 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। দেখেন এই 9টার মধ্যে আপনাকে এই প্রথমে টি রাখতে হবে এবং শেষে কি রাখতে হবে, এ রাখতে হবে। প্রথমে টি এবং শেষে এ তো রাখলাম। আমাকে প্রথমে কিন্তু বলছে সুনির্দিষ্ট অবস্থান, আপনাকে বলে দিবে যে তুমি এই এই জিনিসকে এটা করো, করার পরে বাকিটুকুকে সাজাও। তাহলে সাজাও না, সাজান। রিটেনের কোশ্চেনগুলো একটু আপনিবাচক হয়, এটা আপনারা খেয়াল করে দেখবেন। রিটেনের প্রশ্নগুলো সব হবে আপনিবাচক, ঠিক আছে? আর আমার ইন্টারমিডিয়েট বই থেকে কোশ্চেনগুলো নেওয়া, তো ইন্টারমিডিয়েট কোশ্চেনগুলো থাকে তুমিবাচক। এই জন্য আমার প্রশ্নে দেখবেন যে অনেক সময় তুমিবাচক কোশ্চেন থাকে, ঠিক আছে? সেটা কিন্তু হবে হচ্ছে আপনিবাচক এই বিশেষ পরীক্ষায়, এই ব্যাপারটা আগে বলে দিই। তাহলে আমাদের ইমিডিয়েট টোটাল ছিল 9টা। শুরুতে টি শেষে এ যদি চলে যায়, 2টা ফিক্স, তাহলে আমাদের থাকছে কয়টা, 7টা। তাহলে এই 7টাকে আমি সাজাবো 7 ফ্যাক্টরিয়াল লুপে। 7টাকে 7 ফ্যাক্টরিয়াল লুপে সাজাবো। এখন আমার অবজারভেশনের কাজ হচ্ছে কোনো কিছু রিপিট আছে কিনা। দেখেন কোনো কিছু রিপিট খুঁজে পেতে আপনাদের কিন্তু অনেক কষ্ট হয়। এই জন্য আমি আপনাদের আজকে আরেকটা ট্রিক্স দেখাবো, যে ওই ট্রিক্সে ওয়ার্ড লিখবেন একটু রাফ কাগজে, তখন দেখবেন যে আপনার রিপিটগুলো চোখে ধীরে ধীরে বাড়ছে। এই যে দেখেন আমি শুরু করি ইমিডিয়েট, আমি ইমিডিয়েট এভাবে লিখবো, আমি এভাবেই পরে ওই যে উপর নিচে একটু উপর থেকে শুরু করি। একজন কমেন্ট করেছেন নাহিয়ান ওপি, হয়তো ঠিক আমি ঠিকই করেছেন। দেখেন ইমিডিয়েট এই যে এভাবে লিখবো, আই এম এম ই ডি আই, ঠিক আছে, এ টি তারপর ই। ভুল হয়েছে কোথায়, ইমে টি, ও সরি আইটা, আই এ টি ই। ঠিকই তো মনে আছে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ এই যে এখন ঠিক আছে এটা। তাহলে আমি হচ্ছে আপনার কমেন্টের জন্য কনফিউজ হয়ে গিয়েছিলাম। আপনি যদি এভাবে লেখেন, আপনারা দেখেন যে এখানে টোটাল যে বর্ণগুলো আছে, তাহলে এই দুইটা হচ্ছে কন্ডিশনাল, প্রথমে টি শেষে এ থাকবে, তাহলে এই দুইটা বাদ। তাহলে বাকি থাকলো 7টা, আপনি 7 ফ্যাক্টরিয়াল লুপে সাজাবেন। এখন রিপিট দেখেন কত, 2টা আই, 2টা এম এবং 2টা ই। তাহলে অ্যান্সারটা হচ্ছে এটা। তাহলে নাহিয়ান ওপি যেটা লিখেছেন আমার মনে হয় আপনি ভুল লিখেছেন, ঠিক আছে? এটা 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল হবে, আরেকটা 2 ফ্যাক্টরিয়াল হবে। আপনার কমেন্টের জন্য আমি বারবার রিচেক দিয়েছি যে আমি ভুল করছি কিনা, ঠিক আছে? এই সিস্টেমে লিখলে এই যে দেখেন আপনি রিপিট কাউন্ট করতে ভুলে গেছেন, মানে ভুল হয়েছে। আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম যে নাহিয়ান ওপি লিখেছেন, আপনাকে দিয়ে দিলাম। এই যে আপনার ভুলটা হয়েছে, পরীক্ষা কিন্তু আপনি বুঝতে পারবেন না ভুল হয়েছে, উত্তর করে চলে আসবেন, পরে মাথায় এসে বাসায় এসে মাথা চুলকাবেন, ওই দিকটা নাম্বার কিন্তু আড়াই শেষ।